সো মার্কেটিং উইদাউট মানি দ্য স্মার্ট ওয়ে টু গ্রো অনলাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাগর হাসনাত। আমরা আলোচনা করব যে আসলেই অর্গানিক মার্কেটিং কাজ করে কিনা? যে এটার রিয়াল লাইফ কোনো এক্সাম্পল আছে কিনা? ইন্টারন্যাশনালি বা আমাদের লোকাল কনটেক্সট এ আমাদের বাংলাদেশে যেহেতু শুরুতেই আমি আমার কথা বললাম, এখানে আরো একটা বড় এক্সাম্পল আছে কিন্তু আজকের এই যে ওয়ার্কশপটা এইখানে আমি যতটুকু লাস্ট জানি যে ২৫০ ৩ টা বা ৪ টা পর্যন্ত মনে হয় ২৫০ প্লাস রেজিস্ট্রেশন ছিল। এবং এই টোটালি এই রেজিস্ট্রেশনটা বা লিড গুলো কিন্তু টোটালি অর্গানিক ওয়েতে এসেছে। সো এই ওয়ার্কশপ ইটসেলফ কিন্তু একটা অর্গানিক মার্কেটিং এর সবচেয়ে বড় এক্সাম্পল এবং আমি যখন এবিপির সাথে কথা হয়, যখন আমরা স্ট্র্যাটেজি সাজাচ্ছিলাম বা মিটিংটা মার্কেটিং প্ল্যান করছিলাম, তখন একটা বড় অংশ আসলে ছিল এটা নিয়ে মার্কেটিং প্ল্যানের যে যেহেতু এটা আমাদের অর্গানিক মার্কেটিং, আমরা অর্গানিক মার্কেটিং রিলেটেড কোর্স আমরা এখানে পেইড কোনো কিছুর দ্বারস্থ হব না। পেইড কোনো প্রমোশনের। আমরা টোটাল ব্যাপারটা অর্গানিক্যালি করব এবং ওইখানে আমরা বেশ কিছু সাজেশন দিয়েছিলাম। আমরা এটাও হয়তো কোর্সটা শুরু হলে এইটার ইটসেলফ একটা কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যে আমরা কি স্টেপ ফলো করে আসলে আপনাদের কাছে রিচ করেছি বা সামনের এই দিনগুলোতে যখনই আপনারা এনরোল করবেন, এনরোল করার পর রিয়াল লাইফ যখন শুরু হবে আমাদের কোর্সটা, তখন অ্যা অ্যা কতজন বা কিভাবে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি কি ওয়েতে, এই জিনিসগুলো নিয়েও ইনশাআল্লাহ এনালাইসিস করা হবে। সো আমরা এই ১ম সেশনেই আমরা আসলে আলোচনা করব যে আসলেই অর্গানিক মার্কেটিংটা কাজ করে কিনা রিয়াল ওয়ার্লড এ। আসলেই টাকা ছাড়া কি বিজনেস করা সম্ভব? মানে এখন একটা এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে যে মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেছে যে আসলে পেইড প্রমোশন ছাড়া আসলে মনে হয় না যে বিজনেস সম্ভব। সো এইটা আমরা একটু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে পেইড প্রমোশন ছাড়াও অর্গানিক্যালি টাকা খরচ না করেও বিজনেস করা সম্ভব। এরপরে আ Facebook কেন্দ্রিক বিজনেসের যেই নেগেটিভ দিকগুলো, এগুলো আসলে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর কি মাইন্ডসেটটা লাগবে? অর্গানিক মার্কেটিং এটা একটা লম্বা রেসের ঘোড়া হতে হবে আসলে এবং এটা কোনো শর্টকাট নেই। সো এই মাইন্ডসেট গুলো আসলে আজকের এই ক্লাসটায় আপনাদের অ্যাটেনশন আ আশা করছি এই কারণে যে নেক্সট যে আপনি এখানে ইনভেস্ট করবেন এই সময়টা যে ইনভেস্ট করবেন, এইটা আসলে আপনার আজকেই ডিসাইড করতে হবে যে আসলে আপনি এটাতে ইনভেস্ট করবেন কিনা। আমাদের আসলে এনরোলমেন্ট এর দরকার নাই। হ্যাঁ? যে সবাই আমাদের খুব অনেক বেশি পার্টিসিপেন্টস হইতে হবে ব্যাপারটা এমন না। আজকের এই সেশনটা থেকে আমরা আসলে আপনাদের কাছে এইটাই তুলে ধরবো যে আসলে আপনি কোর্সটা আ আপনার দরকার আছে কিনা বা আপনি এই কোর্সটা থেকে আসলেই এই জিনিসগুলো ফলো করে এইটা থেকে রেজাল্ট আনতে পারবেন কিনা। এই জিনিসগুলা জানার জন্যই আসলে এই সেশনটা। সো কি মাইন্ডসেট দরকার হবে আমাদের এই কোর্সটা করার জন্যে বা এই অর্গানিক মার্কেটিং করতে গেলে আসলে কি মাইন্ডসেট লাগবে? যে আমি যদি রেজাল্ট ওরিয়েন্টেড হই যে একদম ইমিডিয়েট আজকে পোস্ট লিখবো আর সবাই ধুমাধুম অর্ডার পড়তে থাকবে। সো এইরকম হ্যাঁ, অর্ডার পড়বে। একটা সময় যে পড়বে ইনশাআল্লাহ আমরা দেখাবো। আমাদেরও এরকম আলহামদুলিল্লাহ অর্গানিক পোস্টে অনেক সেল আসে অনেক পোস্ট থেকেই। সো এটা বাট এটা ইট ইট মাইট টেক টাইম। একটা লম্বা সময় লাগতে পারে। সো এই মাইন্ডসেটটা থাকতে হবে আসলে। কি মাইন্ডসেট লাগবে এটাও আজকে আমরা বলব ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সের যে রোড ম্যাপ আমরা কি প্ল্যান করেছি, কিভাবে আগাবো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে। আর এই কোর্সের কি মডিউল থাকছে, আ এই কিভাবে আমরা কতদূর কোন জিনিসগুলা কভার করব। আর কি এরপরে নেক্সট স্টেপ কি আসলে এটা আমাদের অফিসিয়াল যারা আছেন এবিপির কনসার্ন অফিসিয়াল যারা তারা আসলে এটা হয়তো ব্রিফ করবে। কিভাবে এনরোল করতে হবে বা পেমেন্ট প্রসিডিউর এই জিনিসগুলো ইনশাআল্লাহ। আমরা যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে তাকাই একদম রিসেন্ট অ্যা একটা বিশাল একটা সেল হয়ে গেছে একটা কোম্পানির। একটা প্রোডাক্ট লঞ্চ করার সাথেই মানে অবিশ্বাস্য অ্যামাউন্টে Xiaomi SU7 যে আল্ট্রা প্রি এটা প্রি অর্ডার নাম্বারটা ছিল আপনাদেরকে বলি। জাস্ট ১০ মিনিটের মধ্যে ৬৯০০ টা ইউনিট আ এটা প্রি অর্ডার করেছে এবং ২ ঘন্টার মধ্যে ১০,০০০ ইউনিট এবং ২ দিনের মধ্যে ১৫,০০০ ইউনিট শুধু প্রি অর্ডার Xiaomi র এই গাড়িটা এবং এটা কিন্তু ৳১ অ্যাড স্পেন্ড ছাড়া। পুরাটাই অর্গানিক ওয়েতে। আর এইটার আগের একটা এইরকম মানে একদম আনরিয়ালিস্টিক একটা কেস স্টাডি আছে। সাইবার ট্রাক বাই টেসলা। এটার অ্যামাউন্টটা নাম্বারগুলো শুনবেন? জাস্ট ১.৫ দিনের মধ্যে ১.৫ দিনের মধ্যে যখন আনভেইল হয় এটা নভেম্বরের ২১ এবং ২২ তারিখ ২০১৯ এ টেসলা যখন
এটা আনভেইল করে তাদের সাইবার ট্রাক ১,৪৬,০০০ ইউনিট এটা রিজার্ভেশন এসেছিল। জাস্ট ওই যে এলন মাস্কের একটা প্রেজেন্টেশন। তো এটাতে অনেক কেস স্টাডি, অনেক আলোচনা, অনেক মানে মার্কেটিং জগতে অনেক ধরনের এনালিসিস হয়েছে। এরকম গ্রাউন্ড ব্রেকিং একটা আ পার ইউনিট গাড়ি বিক্রি করতে আ অন্যান্য টয়োটা বা অন্যান্য লেক্সাস এদের হিউজ অ্যামাউন্টের একটা বাজেট থাকে। এটা অ্যামাউন্টটা এক্সাক্ট আমার মনে পড়ছে না। বাট নাম্বারটা অনেক বড়। সো এরকম একটা গাড়ি লঞ্চ করার ১.৫ দিনের মধ্যে প্রায় ১.৫ লক্ষ ইউনিট রিজার্ভেশন এবং প্রি অর্ডার এবং এটা হচ্ছে ২ লাখ ইউনিট জাস্ট আর নেক্সট ফিউ ডেজ এর মধ্যে ৫ দিনের মধ্যে এটা ২.৫ লক্ষ ইউনিট এই সাইবার ট্রাকটা অর্ডার হয়। শুধুমাত্র এলন মাস্কের এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এবং 0 অ্যাড খরচে এই সাইবার ট্রাক ২.৫ লক্ষ ইউনিট এটা প্রি অর্ডার হয়েছিল মাত্র ৫ দিনের মধ্যে। ২.৫ লক্ষ ইউনিট অনেক কোম্পানির ইয়ারলি সেলসও না মনে হয়। এটা ৫ দিনের মধ্যেই সাইবার ট্রাক 0 অ্যাড খরচে কিন্তু এই সেলটা অ্যাচিভ করেছে। সো ১ম যে আমাদের কোয়েশ্চেনটা যে ডাজ অর্গানিক মার্কেটিং রিয়েলি ওয়ার্কস? সো এটাতে আসলে আশা করি যে কারো সন্দেহ থাকার কথা না যে অর্গানিক মার্কেটিং কাজ করে কিনা। এই ২ টা অবিশ্বাস্য নাম্বার দিয়ে আমরা শুরু করলাম। এর পাশাপাশি iPhone মার্কেটে আসার সাথে, সাথেই ফিচারের মেজর ফিচার সব একই আছে। কিন্তু মানুষজন এটা চেঞ্জ করার জন্যে বা এটাকে প্রি অর্ডার করার জন্য লাইন দিয়ে বা রাতের পর রাত আ এটা সেলস সেন্টারের বাইরে দাঁড়িয়ে থেকে এটা সংগ্রহ করছে। সো এটা একটা আ ডেফিনিটলি একটা স্ট্রং কেস স্টাডি আমাদের মার্কেটিং জগতের। এর পাশাপাশি মার্ভেল মুভিজ আমি আসলে মুভি-টুভি দেখি না। বাট এটা নিয়েও অনেক হাইপ শুনি যে এই অনেক মুভিতে এরকম কিন্তু হাইপ থাকে যে মুভি আসার আগেই সবাই অস্থির হয়ে যায়। কিছুদিন আগে ওই যে কি জানি? ক্রিস্টোফার নোলানের যে মুভিটা আসলো আ সো আমি এজ এ মার্কেটার এগুলো আসলে ফলো করার চেষ্টা করি। আমি মুভি-টুভি দেখা বাদ দিয়েছি অনেক আরকি। তারপরে গেমিং সেক্টরে এরকম অনেক হাইপ তোলা গেম-টেম আসে। এরকম মানে ছোট এরা মুভির পার্টটা আনলাম কেন? যে এরকম নিশ ধরে, ধরে বা বইয়ের ক্ষেত্রেও আমরা দেখি অনেক প্রি হাইপ থাকে যে বইটা বাজারে আসার আগেই কিন্তু অনেক হাইপ উঠে যায়। সো এই নিশটা ডিফাইন করার জন্যে এখানে মার্ভেল মুভিজ এর কথা আমি এনেছি। এখানে আপনি অন্যান্য যেকোনো নিশ ধরে বলতে পারেন যে বই বা গেমস। এখানে কিন্তু যার, যার সেক্টরে এরকম দেখবেন যে অ্যা কোনো না কোনো এক্সাম্পল আছে যে এরকম হাইপ উঠেছে অনেক। হ্যাঁ? সো দেয়ার আর লট অফ এক্সাম্পলস অ্যারাউন্ড আস এবং এটা গ্লোবালি বলছি। এখন আসি যে আমাদের আসলে বাংলাদেশের মার্কেটে এটা কাজ করে কিনা বা এটা কেউ করছে কিনা বা এটার সিনারিওটা কি? অল্প কিছু যদি আমরা এক্সাম্পল দেই, এখানে আমরা শুরুতেই এবিপি ইটসেলফ একটা এক্সাম্পল এনেছি। আপনারা রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক হাইপ দেখেছেন নিশ্চয়ই? এটা কি রিকল করতে পারেন? যে মানুষ রয়্যাল এনফিল্ড আসার আগেই পুরা আমাদের কমিউনিটিতে আমি বিশেষ করে বাইক চালাই তো আমি বাইকার কমিউনিটিতে একটু দেখি। সো এটা নিয়ে ব্যাপক হাইপ মানুষজন মানে একটা ইউনিট সেল করা এরকম বাইক বা গাড়ি এটা কিন্তু একটা মার্কেটারদের জন্য ড্রিম থাকে যে কত কম এড খরচ করে আসলে একটা গাড়ি সেল করা যায়। তো রয়্যাল এনফিল্ড আসার আগেই কোনো এড খরচ ছাড়াই কিন্তু যত ইউনিট সেল করেছে এটা ইটসেলফ একটা ভালো গবেষণার বা কেস স্টাডির দাবি রাখে। যেহেতু এটা আমাদের একদম লোকাল একটা এক্সাম্পল। এর পাশাপাশি আমরা সুলতান'স ডাইনের অনেক শোরুম ওপেনিং এর সময় আমরা দেখি যে ঢাকার বাইরে বা ইভেন ঢাকাতেও তারা এমন একটা হাইপ ক্রিয়েট করে যে দেখবেন যে মানুষ লাইন দিয়ে কিনতেছে। কিছুদিন আগে মনে হয় কিছু আমরা আ ট্রল বা ভিডিও-টিডিও দেখেছি যে Facebook এ যে মানুষ লাইন দিয়ে কাচ্চি খাচ্ছে। কাচ্চি ডাইনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সো এরাও কিন্তু এই অ্যাডভান্টেজটা পায় যে অর্গানিক মার্কেটিং এর। তারপরে যদিও এটা ফেইলড প্রজেক্ট ব্লু একটা ইলেক্ট্রোলাইট ড্রিংকস ওই যে রাফসানদার ছোট ভাই এটা বের করেছিল। যদিও বিভিন্ন কারণে এটা ফেইল করেছে। বাট যখন সে শুরু করেছিল তখন কিন্তু আ সে একটা হাইপ ক্রিয়েট করেছিল। এটা মনে করতে পারেন কিনা? প্লাস আমরা যদি আমাদের একটু ইসলামিক কমিউনিটিতে বা এটা নিয়ে অনেকেই সমালোচনা করে জামশেদ মজুমদার, ঘরে বাজার, হ্যাঁ? এবং ঘরে বাজার প্রচুর অ্যাড স্পেন্ড করে। আমি এটার অনেক ভোকাল ঘরে বাজারের এই অ্যাড স্পেন্ড এর এবং এটা নিয়ে আমরা সামনে আরো কথাবার্তা বলব ইনশাআল্লাহ। বাট এখানে জামশেদ মজুমদারের কিন্তু একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং আছে। ঘরে বাজার যে শুধু আ অ্যাড স্পেন্ড করেই আ
তার সেল জেনারেট করছে সবগুলো, ব্যাপারটা কিন্তু এরকম না। জামশেদ মজুমদারের একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং আছে, যেটা থেকে কিন্তু ঘরে বাজারের অনেক সেল জেনারেট হয়। সো এইটা একটা আমাদের লোকাল বেশ ভালো এক্সাম্পল। আরো এক্সাম্পল আছে আমাদের। আমরা নাফিস সেলিমের কথা বলতে পারি। নাফিস সেলিম মোটামুটি অনেকেই চিনেন আমাদের অনলাইন কমিউনিটির। সেই পডকাস্ট বা আরো অনেকগুলো ভেঞ্চার আছে। রিসেন্টলি দেখলাম যে সে হচ্ছে ওই বিভিন্ন জমির হাউস রিয়েল এস্টেটের বিজনেস করছিল এবং খুব দ্রুত সময়ের মধ্যে তার যেই জমির শেয়ারটা ছিল বা ফ্ল্যাটের যে শেয়ার, এটা কিন্তু সে সেল করতে পেরেছে থ্রু বাই হিজ এই যে ফেসবুক, তার পার্সোনাল যে পেজ আছে বা পার্সোনাল যে প্রোফাইল আছে এটার মাধ্যমে। সে কিন্তু এটার জন্য কোনো বাইরে অ্যাড ট্যাড দেয়নি। সো এটা একটা বড় এক্সাম্পল। আমাদের মাহমুদুর রহমান সোহাগ ভাই আছে, উদ্ভাস উন্মেষের যে কোচিং সেন্টারের যিনি ফাউন্ডার, অন্যরকম গ্রুপের ফাউন্ডার। তার একটা খুবই ভাইরাল বেশ কয়েকটা পডকাস্ট আছে। তো ইয়ার আর জে কিবরিয়ার সাথে একটা খুবই ভাইরাল হয়েছিল ওই পডকাস্টটা। সো ওই পডকাস্টে উনি যেভাবে ধরেন উদ্ভাস উন্মেষের প্রমোশন করেছে, সো এইটার আসলে এটাও একটা গবেষণার দাবি রাখে যে কি পরিমাণ আরওআই এই পডকাস্টটা থেকে জেনারেট হয়েছে, বা সোহাগ ভাইয়ের এই যে পার্সোনাল যে এপিয়ারেন্সটা আছে এটা থেকে তার যে অন্যরকম গ্রুপ বা স্পেশালি যদি বলি যে উদ্ভাস উন্মেষ বা আরো এই যে কোচিং মানে এডুকেশন রিলেটেড যে ভেঞ্চার গুলো তার রয়েছে, এগুলো থেকে আসলে কি পরিমাণ আরওআই আসে তার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে, এটা গবেষণার দাবি রাখে। বাট এটা বলা যায় যে বেশ ভালো পরিমাণে অর্গানিক সেল জেনারেট হয় বা ট্রাফিক আসে এই সোহাগ ভাইয়ের পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। আমাদের একটা বড় এক্সাম্পল কিন্তু আমাদের সামনে আছে যে শায়েক আহমদুল্লাহ। উনি যদিও টিপিক্যাল বিজনেস সাথে জড়িত না, বাট উনি কিন্তু সোশ্যাল বিভিন্ন কজের সাথে ইনভলভ, এবং উনি যে পরিমাণ ফান্ড রেইজ করে এটা অবিশ্বাস্য অ্যামাউন্ট। তার যে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে তিনি যে পরিমাণ ফান্ড রেইজ করে, এবং আপনারা আসুন্না ফাউন্ডেশনের যে অ্যাক্টিভিটিস এটা একটু দেখলেই আঁচ করতে পারবেন আসলে। এবং এটা মোটামুটি পুরাটাই আসলে শায়েখ আহমদুল্লাহর পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা মিজানুর রহমান আজারিকে চিনি। উনি ওনার পার্সোনাল ব্র্যান্ডিং, ওনার যে বইটা ছিল, উনি তেমনি ওয়াইজ ওয়াচ ওয়াজের মাধ্যমে অনেক তার ট্র্যাকশন। অন্যান্য সাইডে যাব না, তার একটা বই তিনি লিখেছিলেন। আমি শুরুতেই যেমন বলেছিলাম বিভিন্ন নিশ নিয়ে। সো এই যে পাবলিকেশন সেক্টরে তার বইটাও তিনি যে পরিমাণ সেল এসেছে এটা অবিশ্বাস্য অ্যামাউন্ট, এবং এটাও তার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে কিন্তু এই অবিশ্বাস্য অ্যামাউন্টের সেলটা এসেছে। এবং এগুলোর সবই যেই এক্সাম্পল গুলো বলছি এগুলো সব মোটামুটি অর্গানিক্যালি কিন্তু কোনো ডলার খরচ না করেই কিন্তু এই সেলগুলো এসেছে। এবং আপনারা যারা ফেসবুক ইসলামিক কন্টেন্ট দেখেন বা ইউটিউবে দেখেন, যারা ওয়াচ করে, অলমোস্ট এভরি ওয়াইজ কিন্তু এই ইউটিউব কেন্দ্রিক বা ফেসবুক কেন্দ্রিক তাদের এই ট্র্যাকশন থেকে কিন্তু তারা মানে তারা এখন ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হওয়ার পেছনে কিন্তু যে যত বেশি ভাইরাল এবং তার ওয়াজের সংখ্যা কিন্তু তত বেশি। এবং এরকম কিছু মাঝখানে ফেক আমরা ওয়াইজ দেখলাম, যারা বাসার মধ্যে স্টুডিওর মধ্যে একটা ফেক এনভায়রনমেন্ট তৈরি করে সেই ক্লিপগুলো আসলে ইউটিউবে ছিল যে তিনি অনেক বড় ওয়াজকারী বা অনেক বড় ওয়াইজ। সো অলমোস্ট এভরি ওয়াইজ এখন কিন্তু তারা এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে তাদের যে এটাকে আমরা যদি বিজনেস নাও বলি, এটা আখেরাতের একটা বিজনেস বলতে পারেন। যে তারা যে কাজটা করছে তাদের ট্র্যাকশন কিন্তু এই কন্টেন্টের মাধ্যমে এবং অর্গানিক ওয়েতে কিন্তু তারা এই ট্রাফিক গুলো জেনারেট করছে। ঠিক আছে, এটা আসলে টাইটেলটা একটু ক্লিকবেট হয়ে গিয়েছে। মানে আসলে একটু অ্যাট্রাকটিভ করার জন্য ফেসবুক মার্কেটিং ইজ ডেড এই টাইটেলটা ইউজ করেছি। আসলে ব্যাপারটা এত সহজে এখনো ডেট বলা যাবে না ফেসবুক মার্কেটিং, বাট আমরা আসলে এটাকে ডেট করে দিতে চাই। আমরা জিরো অ্যাড খরচে বা অর্গানিক্যালি কিভাবে কম অ্যাড খরচ করে আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলোকে আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য আসলে এই টাইটেলটা বাছাই করা হয়েছে। যে এটা আসলে আমরা আমাদের লাইফ থেকে ফেসবুক মার্কেটিং এখানে পেইড মার্কেটিং হবে, পেইড মার্কেটিংটাকে ডিলিট করে দিতে চাই। ঠিক আছে, তো আসলে কেন আমরা বলছি যে ফেসবুক মার্কেটিং এ আমরা যাব না বা আমাদের যাওয়া উচিত না, কি কি সেই কারণগুলো এখানে আমরা প্রায় ৮টা ৯টা কারণ লিখেছি। আরেকটা বড় কারণ আছে যে এআই এর একটা এআই এর বিষয়টা আমরা একটু আলোচনা করব।
সো এখানে আমরা সোশ্যাল মিডিয়ার ফিলোসফি শিখবো এই সেকশনে। মানে সোশ্যাল মিডিয়া জিনিসটা আসলে কি? তারপরে প্রোডাক্টের প্রাইস কিভাবে বাড়ছে এই Facebook মার্কেটিং এর কারণে। তারপরে কিভাবে আমরা আ লয়াল কাস্টমার পাচ্ছি না এই এড এর মাধ্যমে, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রোডাক্ট কোয়ালিটি আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। প্লাস আমরা যে Facebook এ প্রোডাক্ট গুলা সেল করছি এগুলো একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট গুলো আসলে আমরা যেভাবে ম্যাস ভাবে সেল করছি এটা আসলে মানে এটা কতটুকু পসিবল এটা আমরা আলোচনা করার চেষ্টা করব। প্লাস বয়কট ইসরায়েলি প্রোডাক্ট এই জিনিসটা আমরা একটু আগে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আমরা আলোচনা করব। তারপর হচ্ছে যে আমরা কিভাবে ইকোসিস্টেমের ক্ষতি করছি, এভাবে গা-জোয়ারি বুস্ট করে কিভাবে আমাদের ফেলো যারা বিজনেসম্যান আছে বা ছোট, ছোট যারা বিজনেস ট্রাই করছে তাদের কিভাবে ক্ষতি করছে এবং সর্বোপরি নিজের ক্ষতি করছি ইকোসিস্টেমের ক্ষতি করার মাধ্যমে। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। প্লাস আমরা এই যে বিলিয়ন, বিলিয়ন ডলার পাঠিয়ে দিচ্ছি এবং এই নাম্বারটা অবিশ্বাস্য। আপনি অবাক হয়ে যাবেন। আমরা প্রতি বছর কি পরিমাণ অ্যা অ্যাড স্পেন্ড করি সবাই মিলে এবং কত ডলার আমরা আ প্রত্যেক বছর পাঠিয়ে দিচ্ছি। স্পেশালি শুধু একটা কোম্পানিকে Facebook-কে আমরা কি পরিমাণ ডলার দিয়ে দিচ্ছি তুলে আমাদের এরকম একটা গরিব উন্নয়নশীল একটা দেশের ডলার কি পরিমাণ মূল্যবান অ্যাসেট এটা কিন্তু আমরা গত সরকারের আমলেও দেখেছি এবং এখনকার সরকারও কিন্তু কি পরিমাণ এফোর্ট দিচ্ছে এই যে ডলারের যে আপনার এটাকে কি বলে? রিজার্ভটাকে বাড়ানোর জন্যে সেটা কিন্তু আমরা সবাই রাজনীতি সচেতন বা দেশ সচেতন, ইকোনমিক্স সচেতন সবাই কিন্তু আসলে জানি যে আমাদের ইকোনমিক্সে বা অর্থনীতিতে ডলারের গুরুত্বটা। তারপর হচ্ছে নিউ পারচেজ গ্রুপ ইন অনলাইন। আমরা অনেকেই ডলার স্পেন্ড করে অনেক বেশি সেল পাচ্ছি। কিন্তু আমরা যে একটা ধোঁকায় পড়ে যাচ্ছি এই জিনিসটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এই সেশনটায় ইনশাআল্লাহ আমরা। তো চলুন আমরা শুরু করি। ১ম যেই পয়েন্টটা সোশ্যাল মিডিয়ার ফিলোসফি এই জিনিসটা আসলে বোঝা খুব দরকার। আসলে এটার মেইন যে উদ্দেশ্য বা Facebook এর হিস্ট্রি অনেকেই জানেন যে Facebook হার্ভার্ডের একটা ইউনিভার্সিটি প্রজেক্ট ছিল। মার্ক জাকারবার্গ যখন হার্ভার্ডে পড়ে তখন সে দেখলো যে মানুষ ছবি শেয়ার করে। আপনারা যারা 90s এর কিডস আছেন আমার মতো, তারা সবার বাসায় কিন্তু আমাদের ফটো অ্যালবাম আছে। তাই না? এবং আমাদের মা খালারা এইটা খুব যত্নের সাথে এটা প্রিজার্ভ করেন এবং দেখেন কোনো গেস্ট আসলে তাদের ওই ফটো অ্যালবাম নিয়ে বসে পড়তো সবাই। তাই না? যে, "এই দেখ আমার গায়ে হলুদের অনুষ্ঠান। এই যে তোর আমার দেবর ও এখন এইটা করে, ও এখন ওইটা করে।" এই জিনিসটারই কিন্তু একটা ডিজিটাল ফরমেশন হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়া গুলা এবং Facebook বেসিক্যালি ওইটা দিয়েই শুরু হয়েছিল যে আমরা এই যে ফটো এক্সচেঞ্জ একটা মিডিয়াম হিসেবে। আমরা এখানে আসলে ফেসবুক করব বেশি। কারণ মানে আমরা মূলত তো আসলে এখন অনেকগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর আমাদের বাংলাদেশে যেহেতু Facebook এর ইউজারটা বেশি এবং আমরা Facebook এর মাধ্যমে সবচেয়ে বেশি ডলার স্পেন্ড করি এবং Facebook এর মাধ্যমেই সবচেয়ে বেশি সেল জেনারেট করি এবং Facebook এর মাধ্যমেই সবচেয়ে বেশি ট্রাফিক বা লিড আমরা পাই। সো এখানে আমরা Facebook বলবো বাট Facebook বললে আপনারা বুঝে নিবেন যে আসলে সবগুলা সোশ্যাল মিডিয়াকে আমরা আ ইন্ডিকেট করছি। আর যেহেতু সোশ্যাল মিডিয়া হিসেবে একদম ফাস্ট মুভার Facebook সো ওর ইমোশন বা ওর যে ফিলোসফিক এনালাইসিস করলে কিন্তু আমরা অন্যান্যগুলারও পাবো। Facebook ব্রডলি যে কাজটা করছে অন্যান্য অনেক প্ল্যাটফর্ম দেখবেন হয়তো তার একটা অংশ নিয়ে কাজ করছে। হয়তো YouTube হচ্ছে শুধুমাত্র ভিডিও নিয়ে কাজ করছে। তারপরে Snapchat বা অন্যান্য এরা ছোট, ছোট ১ টা ২ টা ফিচার নিয়ে কাজ করছে। বাট বেসিক্যালি সবাই আসলে মানুষের ইমোশনটা নিয়ে কিন্তু কাজ করছে। মানুষ আসলে ইমোশনটা বা ফিলিংসটা আসলে শেয়ার করে। সো যেটা বলছিলাম যে Facebook দিয়ে আমরা Facebook বললে বুঝবেন যে এটা সব সোশ্যাল মিডিয়া আমরা কভার করছি। সো এই ইমোশনটাকে মানুষের এই যে ফিলিংসটা শেয়ার করার যে তাড়না, এটা থেকে কিন্তু Facebook এর যাত্রা শুরু। মার্ক জাকারবার্গ কিন্তু এই উদ্দেশ্যে এবং এটা খুবই তাদের ক্যাম্পাসে হিট করে এবং আস্তে, আস্তে সেটা সারা ওয়ার্লডে এখন একটা সাকসেস স্টোরির অপর নাম। সো বেসিক্যালি হচ্ছে Facebook বা সোশ্যাল মিডিয়া গুলাতে আমরা আসি আমাদের ইমোশন শেয়ার করার জন্য আসি। Facebook এটা কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম না। এটা প্রাইমারিলি এটা কোনো বিজনেস প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে একটা ইমোশন বা ফিলিংস শেয়ার করার একটা প্ল্যাটফর্ম। মানুষের পার্সোনাল যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলা মানুষ শেয়ার করে মোস্টলি এই সোশ্যাল মিডিয়াতে। নেটওয়ার্কিং, কানেক্টিভিটি তারপরে বিজনেস এগুলো হচ্ছে সেকেন্ডারি বা এগুলো পরে আসছে। এখন তাহলে Facebook why allow the businessman to give ad in their platform?
কারণ ফেসবুকের তো ভাই আসলে চলতে হবে। তার তো একটা বিশাল টিম আছে। তার একেকটা ইঞ্জিনিয়ারের যে পরিমাণ বেতন দিতে হয়, তার অফিসগুলা, তার এই যে এত বড়, বড় সার্ভার, এইটার খরচ তো আমরা কি ফেসবুককে টাকা দেই? এই যে ছবি আপলোড করতেছি, এতজনের সাথে মেসেজে আদান-প্রদান করতেছি। আমরা যদি এটা আ আরো যখন মোবাইল ফোনগুলা শুরুর দিকে ছিল, একেকটা টেক্সট পাঠাইতে ১৪০ ক্যারেক্টারের একটা টেক্সট পাঠাইতে আমাদের ৳৩ ৳৪ করে ওই সময় চার্জ করত। ২০০২-৩ সালের দিকে। সো আমরা যদি এখনকার এসএমএস চার্জও যদি ধরি যে একটা এসএমএস ৩০ পয়সা বা ৪০ পয়সা লাগে। সো এইটা ধরলেও দেখেন আমরা প্রত্যেকদিন কি পরিমাণ আসলে Facebook থেকে আমরা টাকা সেভ করছি বা Facebook থেকে উপকার নিচ্ছি। আর কল করা এটাও যদি আমরা ক্যালকুলেট করি, শুধু এই মেসেজিং এবং কল করার এটা ক্যালকুলেট করে দেখেন কি পরিমাণ আমরা Facebook থেকে সুবিধা নিই অ্যাজ এ ইউজার। আমি বিজনেসের পার্টটা আসতেছি না। সো এই যে আমি সুবিধা নিচ্ছি, আমরা কিন্তু ফেসবুকে মেক্সিমাম পিপল টাকা দিচ্ছি না। সো এই টাকাটা তাহলে ফেসবুকের ইনকামটা আসবে কোত্থেকে? এই যে বিজনেসম্যান আছে তাদের কাছ থেকে আসবে। এখন এই জায়গায় হচ্ছে এই ক্যাচটা যে ফেসবুক নিজেও চায় না যে এখানে কেউ এড দেখাক। আবার ফেসবুকে চলার জন্য হইলেও তাকে এড দিয়ে চলতে হবে। তাই না? সো এইখানে ফেসবুক চায় কি? এই বেনিফিটস গুলো আছে, আপনার বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। So আপনি একটা কি করছেন? ভ্যালু দিচ্ছেন। দিয়ে তারপরে হয়তো আপনি আপনার একটা লোগো থাকলো বা বলে দিলেন যে, "ভাই আপনাদের কারো যদি মধুর দরকার হয় সেক্ষেত্রে আমরা আছি। আপনার মধু, ভালো মধু আমাদের থেকে কিনতে পারবেন।" সো এইভাবে একটু ট্রিকি ওয়েতে ও চায়। এবং এটা আমি বাড়িয়ে বলছি না বা আন্দাজে বলছি না। আমি কিন্তু Facebook এর যেই আমাদের এই জোনের যে রিপ্রেজেন্টেটিভ ছিল বা দায়িত্বশীল, তার একটা ওয়ার্কশপে আমি অ্যাটেন্ড করেছিলাম। এটা ব্যাক ইন 2018 বা 19 এর দিকে মনে হয়। তো তার কাছ থেকে আসলে এই কথাটা শুনেছি এবং এই ফিলোসফিটা, এবং এটা তো আসলে বোঝাই যায়। এবং এটা নিয়ে কিন্তু ফেসবুককে অনেক ইউরোপ, আমেরিকাতে আমরা আমাদের দেশে আমাদের ইনফরমেশন নিয়ে তো অত বেশি সেনসিটিভ না। বাট ইউরোপ, আমেরিকার লোকজন তো ওরা অনেক বেশি সেনসিটিভ। তারা তাদের পার্সোনাল ইনফরমেশন গুলো বা ডেটা গুলো হচ্ছে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। এইটা নিয়ে অসংখ্য কেস ফেসবুককে ফেস করতে হয়েছে এবং তাদের অনেক মানে অনেক এমবার্গো আসছে এইগুলা নিয়ে। সো এই জিনিসটা তারা খুব ট্রিকি হইতে চায়। তাদের ব্যবসায়ীদের ছাড়াও চলবে না। আবার ব্যবসায়ীদেরকে এমনভাবে এড দিতে হবে যাতে মানুষ না বুঝে যে, বা মানুষ যাতে বিরক্ত না হয়। সো সোশ্যাল মিডিয়ার এই ফিলোসফিটা যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমরা যেইভাবে এড দেই বা Facebook ব্যবহার করি অ্যাজ এ বিজনেস পারসন, আমাদের কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আমরা ভাই এটা কারো নাম ধরে বলব না। আমি অনেক এরকম স্ক্রিনশট দিয়ে দেখি যে এই লোকটার অত্যাচার থেকে বাঁচতে চাই। Facebook খুললেই খালি এই লোকের এড চলে আসে। সো এটা খুবই ইরিটেটিং, এবং দেখেন আপনি এরকম ডলার খরচ করে মানুষের বিরক্তি কামাচ্ছেন কিন্তু। হ্যাঁ? সো এই ফিলোসফিটা যদি বুঝেন তাহলে আসলে বুঝবেন যে আসলে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের বিজনেস প্রমোশন গুলা কেমন হওয়া উচিত। হ্যাঁ? এবং এইটা যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং এ থাকে তাহলে নেক্সট আমরা যে সেশন গুলা করব বা নেক্সট অংশগুলা বা আপনি আপনার পার্সোনাল, আপনি যদি কোর্স নাও করেন, আপনি যদি জাস্ট এই ফিলোসফিটা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি Facebook থেকে বিজনেস বের করতে পারবেন। এবং আমরা কিন্তু আমাদের কেস স্টাডি গুলাতে আ আমাদের পোস্ট গুলা হোক বা অন্যদের এই যে নামগুলো আসলো বিসমিল্লাহ এগ্রো বা জাহিদ ভাই ফ্রেশি ফার্মের বা এই যে নাহিদস ওয়ার্ল্ড, তাদের পোস্ট গুলো কিন্তু আমরা এনালাইসিস করব যে তারা আসলে কি ওয়েতে তাদের এই পোস্ট গুলায় কিছু না কিছু তো আছে ভাইয়া, যেটা তো আসলে মানুষকে হিট করে। বা এই একটা প্যাটার্ন আছেই, তাই না? এই প্যাটার্নটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা, তারা কিন্তু বিজনেস করছে। এই যে জাহিদ ভাই ধরেন বিলিয়ন, বিলিয়ন ডলার সে ফান্ড রেইজ করছে। বিসমিল্লাহ এগ্রোর আপনি তার এই পেনিট্রেশন দেখলে তো অবাক হয়ে যাবেন। যে এত বেশি রিচ, মিলিয়ন, মিলিয়ন ডলার। আপনার ডিরেক্ট Facebook বা YouTube থেকে ইনকাম বাদই দিলাম। তার যে প্রোডাক্ট গুলো আছে এইটার জন্য কিন্তু তার কোনো মার্কেটিং করতে হচ্ছে না। তার গরু বাসা থেকে, বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ কোয়েল পাখির অর্ডার দিয়ে তার কাছে ১ মাস ২ মাস আগে অর্ডার দিয়ে বইসা থাকতে হয়। তার এই প্রোডাক্টে ঘি তিনি বানাইলে নাকি ১ মিনিটের মধ্যে না ওই ২ মিনিটের মধ্যে। এটা আসলে কেস স্টাডিতে আসা উচিত। আমরা এলন মাস্ক, টেসলা এগুলা নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম। বাট বিসমিল্লাহ এগ্রোর এটা একটা জোস একটা কেস স্টাডি। আমি ওই যে আরজে কিবরিয়ার পডকাস্টটা দেখতেছিলাম। আ ওই যে সাইদ ভাই যখন আসছিল, তখন উনি বলতেছে যে উনি ঘি বানানোর ভিডিও দেওয়ার পরে
ওনাকে ২-৩ মিনিট বা ৫ মিনিটের মধ্যে ইনবক্স শাটডাউন করে দিতে হয়। কারণ উনি যে পরিমাণ ঘি বানাইছে আ ওই ৫ মিনিটের মধ্যে দেখা যায় তার চেয়ে ১০ গুণ ১৫ গুণ বেশি অর্ডার পড়ে গেছে। সো এটা কিন্তু একটা ওয়ান্ডারফুল কেস স্টাডি। সো এই লোকগুলো আসলে কি কাজ করছেন বা কিভাবে তাদের কনটেন্ট গুলো ডেভেলপ করছেন যে আসলে এত মানুষ এই কনটেন্ট গুলো পছন্দ করছে। হ্যাঁ? সো এই ফিলোসফিটা আমরা আসলে যদি মাথায় গেঁথে নেই যে আমরা আসলে একটা ইমোশনাল একটা প্ল্যাটফর্মে আমরা এখানে বিচরণ করছি যেখানে মানুষের ইমোশন নিয়ে খেলতে হবে, মানুষকে ভ্যালু দিতে হবে, মানুষের ইমোশন টাচ করতে হবে। এরপরে বিজনেসটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। ঠিক আছে? বাট আমরা বাংলাদেশে একটা ওই যে কথা আছে আমি নেগেটিভ কথা বলতে চাই না যে বাংলাদেশে যেকোনো জিনিস আসলে নাকি ওটা পায়খানা হয়ে যায়। সো আপনি বাইরের দেশের যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, তাদের দেখবেন তারা কিন্তু ইনফ্লুয়েন্সার আগে। এরপরে হচ্ছে তারা মার্কেটার। তারা ইনফ্লুয়েন্সার হওয়ার পর তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে। বা তারা ইন তাদের প্রোডাক্ট আছে। তারা আগে ট্রাই করে নিজে একটা ইনফ্লুয়েন্সার হওয়া বা মানুষকে ভ্যালু এড দেওয়ার একটা পজিশনে নিজেকে নিয়ে যেতে। তারপরে কিন্তু সে প্রোডাক্টের এড করে। হ্যাঁ? কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টা। আমরা আগে প্রোডাক্ট বানাই। বানায় এখন আমার এইটা বেচতে হবে। এখন কিভাবে এর হাত পা ধরি, ওকে হায়ার করি। তারপরে Facebook এ আছেই তো ডলার। হ্যাঁ? এই ডলার দিয়ে আমরা কিন্তু আমাদের এরপর আমরা উল্টা ওয়েতে আমরা শুরু করি। কিন্তু হওয়ার কথা ছিল যে আগে আমরা ইনফ্লুয়েন্সার হবো, আগে আমরা মানুষকে বেনিফিট দিব, আগে আমরা মানুষকে ভ্যালু দিব। তারপর ঐখান থেকে আমরা সেল জেনারেট করব। সো এই ফিলোসফিটা আমাদের মাথায় রাখতে হবে এবং বেসিক্যালি কিন্তু এটা একটা অর্গানিক মার্কেটিং প্ল্যাটফর্ম। এখানে বিজনেস করার যে সুযোগটা এটা Facebook ও এই সুযোগটা নেয় এবং এই Facebook এর এই সুযোগ নেয় আমরাও মার্কেটাররা এটার সুযোগ নেই। কিন্তু মূলত কিন্তু এটা একটা অর্গানিক মার্কেটিং প্ল্যাটফর্ম। ওকে, এখন রিসেন্ট আপনার একেকটা সেলের পিছনে অন অ্যান এভারেজ ৳৩০০ থেকে ৳৫০০ খরচ হয় Facebook এ। ঠিক আছে? এবং এই টাকাটা কোত্থেকে আসে? আমাদের এই কাস্টমারের পকেট থেকে কিন্তু আসে এবং এটাতে দেখেন আমরা কাস্টমার দিচ্ছে টাকাটা ঠিক আছে। কিন্তু আমি কিন্তু আমাদের যে প্রাইস কম্পিটিটিভনেস এটা কিন্তু হারাচ্ছি এজ এ বিজনেস পারসন। তাই না? আমি একটা যদি মধু বিক্রি করতে যাই এবং এটা এড এর মাধ্যমে মধু বিক্রি করতে যাই, আ ৳৮০০ বা ৳১,০০০ কেজির একটা মধু আমার কিন্তু এডিশনাল আরো ৳৩০০ থেকে ৳৫০০ এড করতে হচ্ছে ওই মধুটার প্রাইজের সাথে। কারণ আমার ৳৩০০ থেকে ৳৫০০ এড খরচ আছে। তাই না? সো তখন কি হচ্ছে? ওই যে পাড়ার যে দোকানদার, পাড়ার যে এ এ ওষুধের দোকানদার আছে যে মধু সেল করছে সে কিন্তু আমার চেয়ে কম প্রাইসে কিনতে পারছে। এবং আমি কিন্তু তার কাছে প্রাইসে হেরে যাচ্ছি এবং বাংলাদেশী কাস্টমাররা মোস্টলি কিন্তু ভাইয়া এরা প্রাইস সেনসিটিভ মেক্সিমাম কাস্টমার। হ্যাঁ? এবং তখন কি হবে? আমার প্রোডাক্টটা কিন্তু আমার মার্কেটটা এবং এই কারণে দেখবেন অনলাইনে যারা প্রমোশন করে তাদের বিভিন্ন প্রোডাক্ট এই যে মধু বলেন, সেমাই বলেন, তেল বলেন, এইটারে প্রিমিয়াম বলতে একদম মুখের ফেনা তুলে ফেলেন। কারণ কি? তারা তো ওই নরমাল দোকানদারের সাথে প্রাইসে পারছে না, তাই না? ৳৩০০ থেকে ৳৫০০ ভ্যানের দোকানদার তো বাদই দিলাম ভাই। এই যে আমের মার্কেট তো পুরা ডিজাস্টার। আমের কেজি একেকজন অনলাইনে ৳১২০, ৳৩০, ৳৫০ বিক্রি করতেছে। সেই সেম আম বা তার চেয়ে ভালো আম এবং আমরা আমাদের পাড়ার এই ভ্যানওয়ালা বা পাড়ার যে দোকানদার আছে তার কাছে কিন্তু আমরা ৳৮০-৯০ সেই আম পাচ্ছি। হ্যাঁ? কিন্তু এখন তাহলে তার কি সেল করতে হবে? ওই যে প্রিমিয়াম বাগান থেকে সংগৃহীত তারপরে হচ্ছে আপনার প্যাকেজিং প্রিমিয়াম, এইখানে কোনো কেমিক্যাল মুক্ত এইসব ভুগচুগ বলে কিন্তু এই প্রোডাক্ট গুলো সেল করা লাগছে। এবং আমি রিসেন্ট অনেকগুলা এরকম দেখেছি যে এই অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পর এটা অফলাইনে ইভেন অনলাইনে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, দেখবেন Facebook এর অ্যালগরিদম কিন্তু আপনাকে ওই প্রোডাক্টটাই অন্য যে সেলার যারা আছে, তাদের এড দেখানো শুরু করবে। আমি রিসেন্ট আমার মেয়ের জন্য একটা ওই যে আ এ রং তুলির একটা বক্স কিনেছি। ৳২১০০ দিয়ে অর্ডার করলাম। করার পর দেখি আরে একটু পর আমাকে এড দেখালো ওই সেম জিনিস ইউনিকর্ন এর একটা ওই যে পেন্সিল বক্স। ওইটা ৳১৫০০। তারপরে আরো কিছুক্ষণ পর দেখি ৳৯০০ না ৳১২০০। আমি বাধ্য হয়ে এটা ব্লক করে দিলাম যে, "ভাই এই মেন্টাল প্রেশার নেওয়া যাবে না।" হ্যাঁ? এবং এইরকম অনেক হয়েছে যে আমি প্রোডাক্টটা কিনছি এরপরে মার্কেটে যাওয়ার পর দেখি যে ওই প্রোডাক্টের দাম মিনিমাম ৳২০০-৩০০ কম। কারণ কি? এই ৳২০০-৩০০ হচ্ছে এই Facebook এর পিছনে এই টাকাটা চলে গিয়েছে। সো এজ এ বিজনেস পারসন আমি কিন্তু আমার যে অন্যান্য কম্পিটিটর রয়েছে তাদের সাথে কিন্তু আমি প্রাইস এ পারছি না। এই যে Facebook এ অ্যাড দিয়ে।
ঠিক আছে? সো এটা একটা বড় কারণ যে আমরা কেন আসলে Facebook অ্যাড বা এই যে সোশ্যাল মিডিয়া পেইড অ্যাড গুলো আমাদের এভয়েড করা উচিত। আর এটা হচ্ছে ল্যাক অফ কাস্টমার লয়াল্টি। আমরা Facebook এ যেসব প্রোডাক্ট গুলা মূলত সেল করি অ্যাজ এ মার্কেটার এগুলোকে বলে ইম্পালস প্রোডাক্ট। ইম্পালস প্রোডাক্ট হচ্ছে ওই প্রোডাক্ট গুলা যেটার জন্য আসলে আমাদের আসলে বেসিক্যালি হচ্ছে ওই প্রোডাক্ট আমার দরকার নাই। ঐরকম দরকার নাই যেটা না হইলেও আমার লাইফটা চলে যাচ্ছে। তাই না? এটাকে ট্রিগার করা। আপনারা যারা সুপার শপে শপিং করেছেন, আমি বিজনেসের স্টুডেন্ট ছিলাম। আমরা কিন্তু ট্রেড মার্কেটিং নিয়ে আমাদের কোর্স ছিল যে সুপার শপের প্রত্যেকটা কিন্তু এগুলো সায়েন্টিফিক্যালি এইখানে অ্যালাইনমেন্ট আছে। সুপার শপটা স্পেশালি এটা খুবই সায়েন্টিফিক্যালি ডিজাইন। কোন কালারের লাইট হবে, শেলফ হাইটটা কেমন হবে, কোন হাইটে আই লেভেলে প্রোডাক্ট থাকবে, আই লেভেলের যে র‍্যাক গুলো আছে ওইটা কিন্তু ভাড়া দেয় সুপার শপওয়ালারা। সো ওই আই লেভেলের যে র‍্যাক গুলো আছে ওইটার ভাড়া কিন্তু নিচের যে শেলফ গুলা বা উপরের শেলফ ওইটার চেয়ে কিন্তু আ বেশি থাকবে অলওয়েজ। এবং আপনি দেখবেন যে সুপার শপের শেলফের হাইট কখনোই ৬ ফিটের বেশি হয় না। ৫ টা ৬ টা থাকে। ঠিক আছে? সো যেই অ্যা বিষয়টা বলতেছিলাম সুপার শপে আপনি সব কেনাকাটা শেষ। এরপরে কাউন্টারে এসে বিল দিবেন। ওইখানে দেখবেন কিছু প্রোডাক্ট সাজানো। কি প্রোডাক্ট? এক ভাই লিখছে ওইখানে চকোলেট, চুইং গাম, তারপরে মধু, তারপরে ঘি। এই যেই জিনিসগুলা হয়তো আমাদের ওইভাবে দরকার নাই। হ্যাঁ? বা হয়তো ছাতা একটা একটু লুক্রেটিভ ফ্যান্সি একটা জিনিস বা ছোট বাচ্চাদের কিছু খেলনা-টেলনা এক্সাক্টলি এটা দরকার নাই আপনার। খুব বেশি আপনার পার্সোনাল লাইফ এ দরকার নাই। সো Facebook এর যে প্রোডাক্ট গুলো আমরা দেখি এগুলো কিন্তু মোস্টলি হচ্ছে ইম্পালস প্রোডাক্ট। সো ইম্পালস প্রোডাক্ট আমাদের ডে টু ডে লাইফ এ লাগে না ওইভাবে। আমাদের চোখের সামনে বলল, "আরে জমশেদ মজুমদার ভাই খুব সুন্দর করে বলতেছে, এত সুন্দর মধু। আচ্ছা একটা অর্ডার দেই।" বা অমুক উনার চেহারা খুব সুন্দর। এই প্রোডাক্টের কাছে আচ্ছা দেই একটা অর্ডার। এরকম অনেক হইছে। আমার নিজের ক্ষেত্রেও হইছে। আমি এড দেখে অর্ডার দিছি। এরপর মনে হচ্ছে, "ধুর এটা কেন অর্ডার দিলাম?" এরপরে দেখা যায় অনেকেই প্রোডাক্ট রিসিভ করে না। কারণ তার ওই প্রোডাক্ট আসলে দরকার নাই। সো এইখানে কিন্তু আপনি যে উদ্দেশ্যে এই অ্যাডটা রান করছেন দিনের পর দিন যে ভাই আমি এই প্রোডাক্ট গুলা অ্যাড দিয়ে সেল করব করে একটা ফানেল ক্রিয়েট করব একটা আমার কাস্টমার বেস তৈরি হবে এদের কাছে পরবর্তীতে এবং এইটাই কিন্তু বলে আপনি যত মেন্টর বলবেন বা যত এইসব পেইড কোর্স বলবেন সবাই কিন্তু আপনাকে এইটাই বলে যে আপনি তো সারা জীবন অ্যাড স্পেন্ড করবেন না আপনি একটা ফর দ্য টাইম বিং অ্যাড স্পেন্ড করবেন। শুরুতে আপনার ব্র্যান্ডটাকে চেনাবেন। চিনায় কি হবে? আপনার একটা লয়াল কাস্টমার বেস তৈরি হবে। তৈরি হয়ে আপনি এরপর ওর থেকে আপনি রিটার্গেট করবেন এবং ওর কাছ থেকে আপনি রিপিট সেল গুলো জেনারেট করবেন। বাট আমরা Facebook এ মোস্টলি যে প্রোডাক্ট গুলা আমাদের সেলার যারা সেল করে এগুলো কিন্তু ইম্পালস প্রোডাক্ট। টি-শার্ট বা প্যান্ট এখন অনেকেই জরুরি জিনিসপত্র বিক্রি করছেন, ওইটার হিসাব আলাদা। ওদের আবার ওইভাবে এডও দিতে হয় না। মানুষ যে খুঁজে ওইখানে যেয়ে অর্ডার দেয়। তো যেমন আমার ধরেন গ্রোসারি আইটেম লাগবে। আমি চাল-ডালে যেয়ে খুঁজে বা খাসফুডে যেয়ে আমি খুঁজে অর্ডার দিব। তাই না? আমার ওইখানে আর এড লাগবে না। কারণ ওটা আমার দরকার। সো এড এডের মাধ্যমে যেই আমরা এই প্রোডাক্ট গুলো সেল করতেছি, ওইটা থেকে আসলে রিপিট পারচেজ পাওয়া খুবই ডিফিকাল্ট এবং আমি আমার আশেপাশে যারা এরকম এড বেসড বিজনেস করে, বুস্ট বেসড আমি তাদের স্ট্যাটিস্টিকস নেওয়ার চেষ্টা করেছি যে উনি এখন অনেকজন খুব ফ্লেক্স করে। ভাই আজকে আমার ৩০০ অর্ডার গেল, আজকে ৪০০ অর্ডার। হ্যাঁ? এই হয়ে গেল। তো আমি বলার জানার চেষ্টা করি যে আসলে রিপিট কাস্টমার কয়জন আসছে। সো এটা খুবই সারপ্রাইজিং নাম্বার লেস দ্যান 5% মানে আমি যে কয়েকজনের সাথেই কথা বলেছি, সরাসরি তো ওরা বলে না নাম্বারটা। তো বাট আকার ইঙ্গিতে বুঝেছি যে এটা লেস দ্যান 5%। তো আপনি যদি লেস দ্যান 5% এরকম রিপিট ক্লায়েন্ট পান এবং আপনার পুরো 95% হচ্ছে পেইড অ্যাড বেসড বিজনেস তাহলে এই বিজনেস আপনি কিভাবে সাস্টেইন করবেন? সো এইটা এবং এই প্রোডাক্টের বাই নেচারেই এটা লয়াল্টি ক্রিয়েট করা সম্ভব না। আর আরেকটা গ্রুপ আছে যারা অফার দিয়ে এই Facebook এ বিজনেস করে। সো যেই লোকটা আপনার অফার দেখে প্রোডাক্ট কিনছে, আপনি যখন অফার দিবেন না মোস্ট লাইকলি ওই ক্লায়েন্টটা আপনার থেকে আর প্রোডাক্ট কিনবে না। সে তখন ওই মৌমাছির মতো ওই মধু ফুলে ঘুরে মধু খাবে। যে অফার দিবে তার কাছে যেয়ে কিন্তু সে প্রোডাক্ট কিনবে। সো আপনি যে আশায় আসলে এখন ডলার স্পেন্ড করছেন যে এখন ডলার স্পেন্ড করবো একসময় যে রিপিট ক্লায়েন্ট পাবো, এইটা আসলে ঘুরে বালি এবং আপনি দেখবেন যে যেই লোকগুলা এড এর মাধ্যমে বিজনেস করছে এরা গত ৫ বছর ধরে এরকম এড চালায় কিন্তু তাদের এড কিন্তু থেমে যাচ্ছে না। তাদের এড
দিতেই মানে কন্টিনিউয়াস প্রসেস এটা দিতেই হবে এবং আজীবন দিতে হবে আসলে ভাই। এটা থেকে ওই বৃত্তটা থেকে বের হইতে পারবে না। সো এখানে কাস্টমার লয়াল্টি বা এখানে রিপিট কাস্টমার পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর প্রোডাক্ট কোয়ালিটি আরেকটা সেগমেন্ট আছে। আমরা যারা Facebook এ প্রোডাক্ট সেল করি তারা কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট সেল করি, তাই না? যেমন ধরেন মাঠে ওই যে সেলিম রেজা ভাইয়ের কথা আসলো, জিরো ফুড। ওনারা বা অনেকেই এরকম আছে যে পাবনা থেকে বা সিরাজগঞ্জে যে মাঠে খোলা প্রান্তরে ঘুরে বেড়ানো আ কাঁচা ঘাস খাওয়া গরুর দুধের ঘি। হ্যাঁ? খুবই এক্সক্লুসিভ এবং খুবই আনরিয়ালিস্টিক। এটা আসলে কমার্শিয়ালি ফিজিবলই না। একটা দেশি গরুর দুধ হয় ১ থেকে ২ লিটার। এইটা থেকে কতটুকু ক্রিম পাবেন আর কতটুকু আপনি ঘি পাবেন। সো এইরকম কিছু বা সুন্দরবনের মধুই যদি আমরা বলি, সুন্দরবনের মধুর কালেকশন খুবই লিমিটেড। সো এইটা আপনি ওইভাবে এড এর মাধ্যমে টন থেকে টন যেভাবে সেল করছেন, এটা হয় আপনি নিজেই ঠকছেন অথবা আপনি কাস্টমারকে ঠকাচ্ছেন। কারণ এটা তো এত টনকে টন বিক্রি করার সম্ভব না। এটা পসিবল না। এটা তো এক্সক্লুসিভ জিনিস। সো এইখানে আপনার কিন্তু প্রোডাক্ট কোয়ালিটিতে যে কম্প্রোমাইজটা আসে এবং আমরা যারা Facebook এর মাধ্যমে বা অনলাইনে এই যে মধু, তেল, ঘি এগুলো বিক্রি করি এবং তারা কাস্টমারের কাছে আসলে কি প্রমিস করি? যে, "ভাই আমরা এই মসলাটা নিজে উপস্থিত থেকে ভাঙিয়েছি এবং এটাতে কোনো ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল, প্রিজারভেটিভ বা রং-টং এইসব জিনিস নাই। আ এটা আমরা একদম ন্যাচারাল আ এই জিনিসটা নিজেরা উপস্থিত থেকে তোমার জন্য বানায়াছি। তো তুই আমার কাছ থেকে প্রোডাক্টটা নেও।" হ্যাঁ? এই মূলত এই কমিটমেন্টের মাধ্যমে এবং এই কারণে দেখবেন কিন্তু যারাও এড চালায়, তারাও সবাই এই জিনিসটা হাইলাইট করে যে, "এটা আমাদের প্রোডাক্ট। এটা আমরা নিজেরা উৎপাদন করেছি।" মেক্সিমাম কিন্তু মিথ্যা কথা বলে। বিভিন্ন জায়গায় সোর্সিং করে এসে একদিন ভিডিও করছে, ওই ভিডিও দেখায় সারাদিন বলতে থাকে যে, "ভাই আমরা নিজেরা উপস্থিত থাকি বা আমাদের নিজেদের প্রোডাকশন বা নিজেদের সেটআপ।" মানুষ কিন্তু মূলত এই ইমোশনাল কারণে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নেয়। স্পেশালি খাবারের আইটেমের কথা বলতেছি। সো আমি যখন এরকম লার্জ স্কেলে বিজনেস করব, আমার যখন পার ডে ১ টন ২ টন মধু লাগবে, ১ টন ২ টন মসলা লাগবে। আমি কিন্তু এটা ফুল প্রসেসটা নিজে থেকে এটা কিন্তু আমি করতে পারব না এবং আমার কিন্তু তখন হিউজ ভলিউম আমার মেটেরিয়াল কিন্তু নাড়াচাড়া করতে হবে এবং তখন কিন্তু আমার ওই যে প্রিজারভেটিভ বা আর্টিফিশিয়াল যে কেমিক্যাল গুলা যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেটাকে আমরা রিজেক্ট করে বলতেছি যে আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল কোনো কেমিক্যালস নাই বা কোনো কালার নাই, কোনো প্রিজারভেটিভ নাই। ওই একই জিনিসে কিন্তু আমার দ্বারস্থ হতে হলো এবং আমি যদি আপনাকে আমাদের মধুর যে কমিউনিটি এটার যদি কেস স্টাডি বলি, আমরা মাঝখানে সবাই মিলে একটা চেষ্টা করেছিলাম যে মানুষকে বা কাঁচা মধুটা যাতে মানুষ কনজিউম করে। মধুটা হচ্ছে যে ন্যাচারালি আপনি চাক থেকে বা বক্স থেকে যেভাবে পেয়েছেন ওইটাই একটু ফিল্টারিং করে ছেঁকে সরাসরি আনপ্রসেস অবস্থা মানে অবস্থায় খাওয়া। তো এইটা যারা কমার্শিয়ালি করে এই মধুটা কেন খাবেন? কারণ হচ্ছে যে এটাতে যে ব্যাকটেরিয়া বা এনজাইম গুলা থাকে, এইটা আপনার প্রসেস করলে এটা মারা যায়। প্রসেস করাটা কি? ধরেন এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে আপনি হিট দিয়ে এটা এটা থেকে যেই পানিটা আছে এটা কমিয়ে ফেলবেন, একটু ঘন বানাবেন। সো এটার একটা সম্ভাবনা থাকে যে এখানে যদি মাইক্রো ব্যাকটেরিয়াল বা উপকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে, অণুজীবগুলো আছে, এটা মারা যাওয়ার একটা চান্স থাকে। তো এইজন্যে আমরা মানুষকে প্রমোশন বা এটা এডুকেট করা শুরু করলাম যে, "ভাই আপনি মধুটা খান। মধুটা খাওয়া ভালো। এটা ন্যাচারাল থেকে আসছে সরাসরি।" এখন মধুর আবার যেই নেগেটিভ সাইডটা আছে মানে বিজনেস পার্সপেক্টিভ থেকে যে মধুটার আবার শেলফ লাইফ কম। আবার এটা জমে যায় নিচের দিকে। কালার একেক সময় একেক কালার হয়, একটু পাতলা হয়। তো মানুষ তো এটা আপনি যখন হিউজ অ্যামাউন্ট এ সেল করবেন, তখন তো আপনার শেলফ লাইফটা একটু বেশি লাগবে। এটাকে আপনাকে বেশি দিন প্রিজার্ভ করতে হবে এবং এটা কালার একই রকম লাগবে। আপনার বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন দেশে, বিদেশের বিভিন্ন প্রান্তে যাবে। আপনি ওই মধুটা কখনো কিন্তু বিক্রি করতে পারতেছেন না এবং আল্টিমেটলি কিন্তু তাই হয়েছে। এখন আমাদের যারা অনলাইন সেলার আছে মধুর বা বড় সেলার আছে দেখবেন সবাই কিন্তু প্রসেস মধু সেল করে। সো ওই যে তারা কিন্তু প্রোডাক্ট কোয়ালিটিটাতে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আমরা যেই এ ইমোশনটা দিয়ে বা যেই কথাটা বলে কাস্টমারদেরকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট থেকে ফিরিয়ে আনলাম, এই Facebook এড এর কারণে আমাদেরকে কিন্তু সেই আবার আগের জায়গাতেই ফিরে যেতে হলো। তাহলে আমার সাথে আর ওই ট্র্যাডিশনাল টিপিক্যাল যেই বিজনেস হাব গুলো রয়েছে তাদের পার্থক্য কি? মানুষ আমার থেকে কেন কিনবে? সো এই জায়গায় কিন্তু আমার কম্প্রোমাইজ করতে হচ্ছে বা এটা যদি আমরা বলি আমাদের কাস্টমারদের সাথে আমরা একটা ধোঁকা দিচ্ছি বা এটা একটা তাদের মিথ্যা কথা বলে আমরা কিন্তু
প্রোডাক্টটা সেল করছি। যেটা এটা একই রকম ২ টা পার্ট যে আসলে এক্সক্লুসিভ মানে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হচ্ছে। কেন? যে আমাদের এই জিনিসটা তো আমরা এক্সক্লুসিভ প্রোডাক্ট। এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলো এত বেশি এভেইলেবল হয় না যেটা এইভাবে আসলে ম্যাস অ্যাড দিয়ে আসলে বিক্রি করা সম্ভব। আর বয়কট ইসরায়েলি প্রোডাক্ট আমরা শুরুতেই বলেছি আমরা কোক, পেপসি, 7 আপ যেভাবে আসলে বয়কট করি বা করছি আমরা কিন্তু আমাদের ফেসবুকে যে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আমরা তুলে দিচ্ছি এই জায়নবাদীদের হাতে এবং এটার কিন্তু একটা রক্তের দাগ আমাদের হাতে কিন্তু এটা লেগে থাকবে। এটা কিন্তু আমরা এড়াইতে পারবো না। সো আপনি যদি সব পয়েন্ট বাদও দিলাম, এরকম অনেক লোককে পাবেন যে যারা শুধু এই একটা মাত্র কারণেও হয়তো এড চালাবে না। ধুর আমি আমার বিজনেসেরই দরকার নাই। আমি এই Facebook এ কোনো টাকা দিব না। সো এটা আসলে ম্যাটার অফ প্রায়োরিটি এবং শুধু আমাদের মুসলিম জন্য না, এটা একটা মানবতার এটা চরম একটা ক্রান্তি লগ্নে। এই ২১ শতকে এসেও দেখেন মানে আমরা বলতেছি যে মানুষ সভ্য হয়েছে, মানব সভ্যতা অনেক এগিয়ে গিয়েছে। এইরকম সময় এখন স স ক্যামেরা আগে একটা সময় ধরেন মিডিয়া তো ফোকাস ছিল না। বাট এখন সবার সামনে ক্যামেরা, স্যাটেলাইট এত কিছুর পরেও আমাদের সামনে এই যে বর্বরতাগুলো আমরা দেখছি এই এ অ্যা এই গাজাতে বা এই যে ফিলিস্তিনে, এটা আসলে মেনে নেয়া যায় না। সো একটা কারণে হইলেও আমাদের এই Facebook বলেন বা এইসব জায়নবাদী যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে আসলে আমাদের বিজনেস গুলো আমাদের ডিসকন্টিনিউ করা উচিত। সো এটা ওয়ান অফ দ্য বিগ রিজন এবং এটা আমার পার্সোনাল রিজন যে আমি আসলে ভাই Facebook কে কোনো টাকা দিব না। আমার যদি ৳১ আ ৳১ যদি সেল না হয় আমি দিব না ইনশাল্লাহ। এবং আমি এটা ১৮ সালের পর থেকে এটা ফলো করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আমার রিওয়ার্ড কিন্তু দিয়েছেন। আমাদের শুরুতেই বলেছি যে এই প্রোডাক্ট গুলো সেল করতে হয় এরা আসলে কোনো পেইড আ ইয়ের দরকার হয় না, প্রমোশনের দরকার হয় না। এটা আল্লাহর একটা রিওয়ার্ড বলবো আমি। যেহেতু আমি আল্লাহর জন্য এই ইয়েটা করেছি, এই হিম্মতটা করেছি এবং আমাদের ফেলো ভাই যারা অত্যাচারিত আপনি মজলুমের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ? সো এটার জন্য আল্লাহ আমাদেরকে হয়তো এটা আল্লাহর তরফ থেকে একটা রিওয়ার্ড। সো এটা অনেক বড় একটা রিজন হইতে পারে আপনাদের জন্য যে আপনি কেন আসলে Facebook বা সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে আপনার টাকা কষ্টের টাকাগুলো দিবেন না। আর এরপর হচ্ছে যে ড্যামেজ ইন দ্য ইকোসিস্টেম এখানে আমরা একটা মাছসন্যা একটা কথা আছে বাংলায়। বলে মাছসন্যা হচ্ছে যে এটা ইংলিশে বলে ল অফ দ্য ফিশেস যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। আমি যদি একটা এক্সাম্পল দেই যে ধরেন আমি মফস্বলে বড় হওয়া ছেলে। তো আমাদের আ গ্রামে বা মফস্বলে দেখতাম যে এরকম বিল থাকতো না, সরকারি বিল। যে জায়গায় ধরেন পুরা গ্রামের মানুষজন কিন্তু মাছ ধরে খাইতো। তাই না? এরকম অনেক বিল এখনো অনেক জায়গায় আছে। সো এখানে একটা সরকারি বিল আরকি। সবাই মাছ ধরে যে যার মতো ছোট, ছোট জাল দিয়ে। এরকম ধরেন গ্রামে ৫০ টা ফ্যামিলি আছে। তো সবাই ওই মাছ ধরে এখান থেকে ধরে তাদের ফ্যামিলি জীবিকা উপার্জন করে, ফ্যামিলির প্রোটিনের চাহিদা মেটাচ্ছে। এখন এইখানে একজন জোদ্দার মজুমদার আছে। তার অনেক টাকা। জোদ্দার সাহেব কি করলেন? ওই চায়না থেকে তার অনেক টাকা। সে একটা কারেন্ট জাল নিয়ে আসলেন অথবা বিষ টোপ নিয়ে আসলেন অথবা আরো যেসব এইসব বিধ্বংসী মাছ ধরার যেসব ইন্সট্রুমেন্ট ওগুলো নিয়ে এসে কি করলো? বিলের যত মাছ আছে সব সে ক্যাপচার করে ফেললো। হ্যাঁ? তখন কি হলো বাকি যে ৪৯ টা পরিবার তারা কিন্তু না খেয়ে না দেয়ে তাদের ফ্যামিলি কিন্তু পথে বসে গেল তারা। আপনার টাকা আছে জন্যেই আপনি সব মাছ খেয়ে ফেলবেন, সমস্ত জুস নিয়ে নিবেন। এটা আসলে কিন্তু অন্যায় এবং দিন শেষে কিন্তু আপনি এটার জন্যে আপনি নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? তো আমাদের এই যে অনলাইন কমিউনিটিতে কিন্তু এইটাই হচ্ছে। আপনি আমাদের কাস্টমার তো লিমিটেড। আপনি কি করলেন? আপনার ডলার আছে, আপনার টাকার জোর আছে। আপনি এড দিয়ে সমস্ত কাস্টমারকে আপনার ওই কারেন্ট জালের মধ্যে গেঁথে ফেললেন। তো বাকি যেই ছোট, ছোট বিজনেসম্যান গুলো আছে এরা কিন্তু সবাই এখন এরকম হাহাকার দেখি চারদিকে Facebook খুলে। আমি যেহেতু বিজনেস কমিউনিটিতে অনেকগুলো কমিউনিটির সাথে ইনভলভ। ওইসব জায়গায় গেলেই দেখি যে ভাই ব্যবসা নাই, এইভাবে কিভাবে টিকবো? কারণ সব যত অর্ডার ছিল মধুর যত অর্ডার সেটা তো গুটি কয়েক কয়েকজন নিয়ে গেছে। বাকিরা কিন্তু হা-হুতাশ করছে। ঠিক আছে? আপনি টাকা আছে জন্যই কিন্তু আপনি এটা করতে পারেন না। আপনি ধরেন মোহাম্মদপুরে আপনার মুদির দোকান। আপনার ওই মোহাম্মদপুরে পুরা মোহাম্মদপুর আপনি টার্গেট করতে পারবেন না। আপনার যে রোডের যে কাস্টমার গুলা বা আশেপাশের যারা কাস্টমার আছে শুধু তারাই কিন্তু আপনার দোকান থেকে এসে প্রোডাক্টটা কিনে নিয়ে যাবে। তাই না? আপনি কিন্তু ওই আপনার রোডের বাইরে অন্য রোডের কাস্টমারও পাবেন না। আর মোহাম্মদপুরের বাইরের কাস্টমার তো দূর কি বাত। তাই না? কিন্তু আপনি অনলাইনে আপনার সুবিধাটা কি ভাই আপনি ওই হাতিয়ার
একটা কোনাখোলা দ্বীপ। ওইখানে বইসাও যদি একটা প্রোডাক্ট বানান আর আপনার কাছে যদি ইন্টারনেটের কানেকশন থাকে, আপনি কিন্তু শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের কাস্টমারদেরকে কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং আমাদের যে অনলাইন পারচেজ হয় এর বড় একটা অংশ কিন্তু প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে অর্ডার করে তাদের ফ্যামিলিদের জন্যে অর্ডার করে। এটা জানেন কিনা? সো এটা কিন্তু আপনার এই লোকেশন ব্যারিয়ারটা নাই। সো এইটা যেমন একটা পজিটিভ দিক, ওই যে গ্রেট পাওয়ার পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি এত বড় একটা সুবিধা পেয়েছেন, এইটা কিন্তু আপনার একটা রেসপন্সিবিলিটিও আছে। আপনি যেই সুবিধাটা পাচ্ছেন যে আপনি পুরা এলাকার কাস্টমারদেরকে ক্যাপচার করতে পারতেছেন, এটা কিন্তু আপনার একটা দায় চলে আসছে যে ওই এলাকার যে ব্যবসায়ী বা অন্যান্য যারা ব্যবসায়ী তাদের প্রতি একটা দায় চলে আসছে। তারা হয়তো আপনার মতো ডলার স্পেন্ড করার ক্যাপাসিটি নাই বা হয়তো ওই টেকনোলজিটা না। অনেকের হয়তো টাকা আছে কিন্তু জানে না আসলে কিভাবে Facebook এ বুস্ট করতে হয়। হয়তো কারো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নাই। সো এটা আসলে ফুল ইকোসিস্টেম এ কিন্তু আপনি আপনার এই ডলারের কারণে আপনি কিন্তু ইমপ্যাক্ট ফেলতেছেন। এবং ৮ নাম্বার যে কারণটা যদি আমরা এখন আলোচনা করি যে ডলারের ক্রাইসিস। আপনি এইটা বারবার বলতেছিলাম। এই স্ট্যাটিস্টিকটা আমি পাইলাম কিছুক্ষণ আগে যে ২০২৪ সালে এটা ChatGPT থেকে পেয়েছি। ও বলতে পারতেছে না এক্সাক্টলি যে কত ডলার আমরা পার ইয়ার Facebook অ্যাডভার্টাইজ এর পিছনে খরচ করি। ও একটা অ্যালগরিদম দিয়ে বলল যে আমাকে বলতেছে যে অ্যাপ্রক্সিমেট $60 মিলিয়ন পার ইয়ার আমরা Facebook এ খরচ করি। এটা লাস্ট ইয়ারে ২০২৪ এর কথা বলছিলাম আমি। তো $60 মিলিয়ন ৳১১০ করে যদি আমরা ধরি, $৬.৬ বিলিয়ন প্রতি বছর আমরা ফেসবুককে শুধু দিচ্ছি ভাই। নট আ যে YouTube বা নট ইয়ে। শুধুমাত্র ফেসবুককে ৬.৫ বিলিয়ন টাকা আমরা প্রতি বছর অ্যাড দেই ফেসবুকে আমরা সম্মিলিতভাবে। আমাদের মতো একটা দেশ আমরা গত আমলে দেখেছি যে ডলারের অভাবে আমরা কি পরিমাণ, এবং শ্রীলঙ্কায় কিন্তু আমরা দেখেছি যে ওরা কি পরিমাণ ক্রাইসিস এ পড়েছে। আমরাও ওই জায়গায় কিন্তু পড়তে যাচ্ছিলাম, বাট আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছে। অ্যা এবং তারপরেও কিন্তু এখনো আমরা ফুললি রিকভারড হই নাই। হ্যাঁ? সো এই জায়গায় আমরা আমাদের মধু, তেল, চিয়া সিড, সরিষার তেল এইগুলা বিক্রি করার জন্য ভাই আমরা এইরকম হাজার, হাজার ডলার খরচ করছি। তাই না? সো এটা খুবই ইলজিক্যাল। এবং এটা ধরেন দেশি পণ্য বিক্রি করার ক্ষেত্রে তাও মেনে নেওয়া যায়। আপনারা যখন আমদানিকৃত পণ্য যেমন চিয়া সিড, এটা টোটালি আমদানি হয়ে আসে। এইসব প্রোডাক্ট বিক্রি করার জন্য যখন এড দিচ্ছি, তাহলে আমরা কিন্তু ক্রাইমটা ডাবল ক্রাইম করছি। ঠিক আছে? একটা হচ্ছে আ এই ইম্পোর্টেড একটা প্রোডাক্ট, সেটা কিন্তু চিয়া সিডে যেভাবে হাইপ তোলা হইছে, এই করা হইছে, এরকম অনেক সুপার ফুড কিন্তু আছে আমাদের। কিন্তু একটা ইম্পোর্টেড প্রোডাক্ট এইরকম ডলার দিয়ে বুস্ট করে বিক্রি করা মানে কি আপনি ডাবল ক্রাইম। একটা হচ্ছে ওই প্রোডাক্টটা ইম্পোর্ট এবং এটা কিন্তু ইম্পালস প্রোডাক্ট। আপনি চিয়া সিড না খেলে কি আপনি মরে যাবেন? আমাদের পূর্বপুরুষরা কি মরে গেছে সবাই চিয়া সিড না খেয়ে? তো আপনি একটা ইম্পোর্টেড প্রোডাক্ট আপনি এটা বিক্রি করতেছেন। এই ইম্পোর্ট করতে একবার ডলার পাঠানো হইছে। আবার এটা যখন বিক্রি করার জন্য আপনি অ্যাড দিচ্ছেন, আবার কিন্তু ডলার খরচ করতেছেন। সো ডাবল আপনি ক্রাইম করতেছেন এই প্রোডাক্টটা বিক্রি করার জন্যে। হ্যাঁ? সো আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ বা একটা গরিব দেশে এই ডলারের কি পরিমাণ দরকার এটা কিন্তু আ আমরা দেখেছি। আমরা কিন্তু স্বচক্ষে অবলোকন করেছি। এবং সবচেয়ে যে বড় ইস্যুটা আমাদের এই যে লোকাল যে নিউজপেপার, আগে এই টাকাটা কোথায় থাকতো? আমরা নিউজপেপারে বা টিভিতে এড দিতাম। হয়তো ওদের বিষয়ে অনেকের কন্ট্রোভার্সি আছে বা ওরা হয়তো অনেক খারাপ কাজ করে অনেকেই, হ্যাঁ? বাট ওদের থেকে এডটা চলে যাওয়াতে আমরা অনেকেই হয়তো খুশি হইছি। কিন্তু আপনি যেইটাই হোক, আপনি ধরেন ৭১ টিভিকে পছন্দ করেন না। আপনার পছন্দ আমার দেশ। আপনি আমার দেশকে এড দিতেন। ওই টাকাটা কি করতেছেন? পুরো টাকাটা কিন্তু এখন ফেসবুককে আমরা দিয়ে দিচ্ছি এই এডের টাকাটা। সো আপনি ইভেন ৭১ টিভিকে দিলেও আমরা ওইভাবে ক্রাইম দেখি না। কারণ কি ৭১ টিভির ওই টাকাটা কিন্তু আমার দেশেই থাকতেছে। ৭১ টিভির যে সাংবাদিক আছে ওরা এটা থেকে বেতন পাচ্ছে। তাই না? তারা এটা খরচ করছে। তারা আবার আমার যে বাড়ি আছে ওই বাড়িতে ভাড়া থাকতেছে। এবং আমার যে অনলাইন শপ আছে ওইখান থেকে কেনাকাটা করতেছে। সো এই যে এড বাবদ যে আমি আমাদের লোকাল যেই হাউস গুলাতে এই এডটা দিলাম, ওই টাকাটা কিন্তু ঘুরে ফিরে আমাদের ইকোনমিতেই থাকছে এবং আমিও কিন্তু এটার বেনিফিটেড হচ্ছি আল্টিমেটলি। কিন্তু আমি যখন Facebook কে এড দিব, এটার কিন্তু কোনো গেইন আমাদের এখানে আসতেছে না। শুধুমাত্র আমার ব্যক্তিগত আ কিছু সাময়িক লাভ হচ্ছে। আমি লং টার্ম বলব না। সাময়িক কিছু সেল জেনারেট হচ্ছে। সাময়িক কিছু আমি টাকার মুখ দেখছি। হ্যাঁ? কমিউনিটিতে অনেক বড় ব্যবসায়ী হিসেবে আমার একটা ফেস ভ্যালু তৈরি হচ্ছে যে এর পার ডে ৫০০ সেল, ১,০০০ সেল। সো এইটা ছাড়া আসলে আমরা কোন ভ্যালু এড করতে পারছি না। হ্যাঁ?
সো এই যে এখন এটা আসলে এই পয়েন্টটা একটু উপরে যাওয়া উচিত ছিল বা অন্য পয়েন্টে আসা উচিত ছিল। বাট আমরা ওই যে বললাম না যে শর্ট টার্মে আমরা বেনিফিটেড হচ্ছি। লং টার্মে আমরা কিন্তু আমাদের যারা অ্যাড দিচ্ছি বা অ্যাড কেন্দ্রিক যে বিজনেস সাজাচ্ছি তারা কিন্তু লং টার্মে এসে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি? তারা তো ভাবছি যে ভাই আমার তো সেল ওই যে বললাম না রিপিট পারচেজ কম। 5% বা লেস দ্যান 5% হচ্ছে আমাদের রিপিট পারচেজ। আর প্রত্যেকদিন কিন্তু ৯৫% আমাদের নতুন ক্লায়েন্ট। কিন্তু ভাই এই ক্লায়েন্টেরও তো একটা শেষ আছে, তাই না? আমরা একটা নতুন চাঙ্ক আমাদের কিন্তু অনলাইন এই পারচেজ এ বা অনলাইন বিজনেস কমিউনিটিতে ঢুকেছে। আপনি রিসেন্টলি দেখবেন আমার মা তার বয়স অলমোস্ট 70 সে দেখি YouTube এর কনটেন্ট দেখে এখন। সো এরকম মুরুব্বি জেনারেশন যারা আছে ওরা কিন্তু এই অনলাইন কনটেন্টে এক্সপোজার পেয়েছে। প্লাস এখন ধরেন অ্যান্ড্রয়েড ফোন অনেক চিপ। একটা গ্রামের খেটে খাওয়া ছেলে বা কৃষক, দিনমজুর সবার হাতে কিন্তু এখন স্মার্টফোন এবং তাদের কাছে কিন্তু এড আসতেছে। তারা কিন্তু এটা একটা ফ্লেক্স নেওয়া, একটা গ্রামের বা মফস্বলে আমি তো মফস্বলের ছেলে যে ধরেন অনলাইনে কেনাকাটা করছে, এই অনলাইনে কিনছি এটা। এটাও তো একটা বলতে এটা ফ্লেক্স এর ব্যাপার থাকে যে আরে অনলাইন থেকে কিনতেছি প্রোডাক্ট। হ্যাঁ? সো এরকম একটা নতুন চাঙ্ক কিন্তু আমাদের এই বিজনেস কমিউনিটিতে এসেছে। এবং আমরা ভাবতেছি যে এটা মানে এন্ডলেস, এটা শেষ হবে না। হ্যাঁ? প্রত্যেকদিন নতুন অর্ডার আসতেছে, বুস্ট করতেছে, অর্ডার আসতেছে। কিন্তু এইটার কিন্তু একটা শেষ আছে। আপনি এই যে আপনার সেটআপটা এত বড় করছেন, আপনি যে চাল-ডাল ইফেক্ট বলে এটাকে। চাল-ডাল এই প্রবলেমটায় পড়েছে। এটা কোভিডের পর। কোভিডের সময় কিন্তু চাল-ডালের ব্যাপক আ ডিমান্ড ছিল চাল-ডাল থেকে অর্ডার করার। কারণ সবাই ওই সময় বাসার মধ্যে বন্দী। বাইরে ইভেন মুদির দোকানে যাওয়ারও সুযোগ নাই। দোকানও বন্ধ। হ্যাঁ? সো সবাই অনলাইনে অর্ডার করা শুরু করলো এবং চাল-ডাল থেকে কিন্তু হিউজ অর্ডার পড়া শুরু হলো চাল-ডালে। তো তখন দেখা গেল চাল-ডাল কি করলো? তাদের টিমটাকে 2x, 3x, 5x বড় করলো। এখন কোভিড শেষ সবাই তো যার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যার যে অ্যা মহল্লার যে মুদির দোকান ঐখান থেকে কেনাকাটা করতেছে। সো এখন চাল-ডাল হয়ে গেছে কি তার যে এই যে বিশাল টিম, এই এত বড় টিম নিয়ে তারা এখন পড়ে গেছে প্রবলেমে। এখন দেখবেন যে তারা ওই ২ দিন পর ফোন দেয়, "স্যার ডিম লাগবে নাকি?" সো এটা আমি বলি যে এটাকে চাল-ডাল ইফেক্ট এবং এই চাল-ডাল ইফেক্টে কিন্তু আমাদের অধিকাংশ অনলাইন যারা বিজনেসম্যান তারা এটাতে কিন্তু এই ট্র্যাপে পড়ে গেছেন অলরেডি বা পড়তে যাচ্ছেন। কারণ আমরা যখন এই যে আমাদের নতুন পারচেজ বুস্ট করলেই তো সেল হচ্ছে। এটা কিন্তু একসময় থাকবে না ভাইয়া। আপনি ধরেন ওই যে বললাম না এখানে কাস্টমার লয়াল্টি অনেক কম। আমাদের একটা নতুন চাঙ্ক রিসেন্টলি এই অনলাইন বিজনেস কমিউনিটিতে প্রবেশ করেছে। এইজন্য হয়তো মনে হচ্ছে যে এটা এন্ডলেস বাট এটা এন্ডলেস না। এটা একদিন শেষ হয়ে যাবে। একটা বিলে আপনি মাছ কতদিন ধরতে পারবেন? এটাও তো একটা শেষ আছে। সো এইটা আপনার শেষ হইতে বাধ্য। তখন আপনি কিন্তু এই যে হিউজ নাম্বারের যে আপনি আপনার সেটআপটা গোছালেন, এইটা নিয়ে কিন্তু আপনি তখন অনেক বড় বিপদে পড়বেন। ঠিক আছে? সো এইগুলো এত অনেকগুলা কারণ আমরা ডিসকাস করেছি। সো আমি শুরুতেই বলেছি যে আমরা এখন আমাদের নেক্সট কোর্সে আসলে কি থাকবে এই জিনিসগুলো একটু আপনাদের ওভারভিউ দিব ইনশাআল্লাহ। এবং আসলে কি মাইন্ডসেট হলে আসলে আপনাদের এই কোর্সটা এনরোল করা উচিত। যে আপনার অর্গানিক মার্কেটিং এটা কিন্তু আসলে ভাই একটা ধৈর্যের কাজ এবং কনসিস্টেন্সি লাগবে। আমি কিন্তু গত ধরেন ৫-৭ বছরে ১০ বছরে এমন কোন দিন গেছে যে যেদিন আমি কোন কনটেন্ট দেইনি ফেসবুকে। এবং এই যে প্যাশন্স এর বিষয়টা, এটা প্রচুর ধৈর্যের একটা বিষয়। বাট এটার ফ্রুটটা অনেক টেস্টি। আপনি এই যে ধৈর্যের ফল বলে না সুমিষ্ট হয় এবং এটা কিন্তু আমি তার প্রমাণ আলহামদুলিল্লাহ আমার যে দীর্ঘদিনের যে প্যাশন্স বা কনসিস্টেন্সি এটার রেজাল্ট কিন্তু আমরা এখন পাচ্ছি। সো এইটা যদি আপনার ওই প্যাশন্স টা থাকে, আপনি যদি একদম ইমিডিয়েট রেজাল্ট আমি কিন্তু কোথাও আমরা বলি নাই বা বলব না যে ভাই আমাদের এই কোর্স করলে আপনি একদম চালচালায় আপনার বিক্রি শুরু হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এইরকম না। আমরা আপনাদেরকে একটা হয়তো গাইডলাইন দিব বা কিছু কেস স্টাডি দিব যে মানুষ এইভাবে করতেছে। আপনি এভাবে এটা ফলো করে দেখেন এবং এটা রেজাল্ট পাইতে কিন্তু ৬ মাস, ১ বছর, ২ বছরও লেগে যেতে পারে। সো আপনার যদি ওই ধৈর্যটা থাকে বা ওই প্যাশন্স টা থাকে বা ওই কনসিস্টেন্সি আপনি ধরে রাখতে পারবেন তাহলে আসলে আপনার কিন্তু এই কোর্সটাতে আসা উচিত। হ্যাঁ? আমাদের এখানে এই কোর্স থেকে টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য না। হ্যাঁ? আমরা চাই যে আমাদের যে অর্জিত জ্ঞানটা এটা মানুষকে বিতরণ করা এবং এটা একটা সাদগায়ে জারিয়া। আমরা একসময় থাকবো না। কিন্তু আমার একটা ভালো কথা থেকে যদি মানুষ উপকৃত হয় বা আমার যে অর্জিত জ্ঞান, আমি এটা যদি বিতরণ করে যেতে পারি, মানুষ উপকৃত হয়, এটা থেকে কিন্তু আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করি। সেটা আমরা সাদগায়ে জারিয়া নিয়তে কিন্তু করছি।
সো এইটা এই এই আমার যে জ্ঞানটা থেকে যদি আপনি উপকৃত হন বা আপনার জ্ঞানটা থেকে আরো অনেকে উপকৃত হবে, এইজন্যই কিন্তু আমরা এখানে এই কোর্সটাতে একসাথে এবিপির সাথে কাজ করা। তাদের যেহেতু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ-টরচ আছে, তাদের অনেকগুলো স্টাফ বা তাদের অফিস চালাতে হয়, এইজন্য হয়তো একটা আমরা অ্যামাউন্ট রাখবো। বাট আমি পার্সোনালি কিন্তু আমি এখানে টাকার জন্য এই কোর্সটা করাচ্ছি না। আমি চাই যে এখানে মানুষ আমার যে জ্ঞানটা আছে এটা থেকে উপকৃত হোক। সো এইখানে আমাদের যদি ৫ জন পার্টিসিপেন্টস ও থাকে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ? আমরা কিন্তু এই কোর্সটা করাবো ইনশাআল্লাহ। সো আমরা চাই না যে আপনারা ওইভাবে একটা আ আশা নিয়ে আসেন যে এইখানে এই কোর্সটা করলে আমরা এই সেল হবে, ওই সেল হবে। এই জিনিসটা মনে হয় মাথায় রাখা যাবে না। বাট এখান থেকে ডেফিনিটলি আপনি উপকৃত হবেন এতটুকু বলতে পারি। বাট এখানে আপনার প্যাশন্স লাগবে। আর ওই শুরুতে আমি বলেছি যে কনটেন্ট বিফোর সেলস। আমাদের আমরা যদি সোশ্যাল মার্কেটিং এর ফিলোসফিটা ঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে থাকি বা আলোচনাটা যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন যে আমরা অন্যান্য কান্ট্রিতে বা ইভেন বাংলাদেশেও যারা ভালো এস্টাবলিশড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু আগে কনটেন্ট প্রোভাইডার, আগে কনটেন্ট ক্রিয়েটর, এরপরে কিন্তু সেলস পারসন। কনটেন্টের মাঝখানে কিন্তু তাদের সেলস পিচ থাকে। হুম? বা আগে কনটেন্ট ক্রিয়েশন করার পর তারপরে এখন হয়তো অনেকে বিজনেসে ইনভলভ হয়েছে। তাদের ওই যে সোশ্যাল যে ভ্যালুটা এটাকে ক্যাশ করার জন্যে। সো এইখানে আমাদের মাইন্ডসেট রাখতে হবে ভাই সেলটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আমার কনটেন্ট বা আমার ভ্যালু দেওয়া। আমি মানুষকে ইমোশনালি সেটা ইমোশন হোক বা ইনফরমেশন হোক বা আমি যেটাতে এক্সপার্ট হই এই জিনিসটা দেওয়া হোক। এই যে আমি যে আজকে ক্লাস নিচ্ছি এটাও কিন্তু আমার পার্ট অফ একটা আমার সেলস এর অংশ ভাইয়া। এখান থেকে আমার ডিরেক্ট আমি বেনিফিটেড হই না হই। হ্যাঁ, এটাও আপনাদের একটা লার্নিং ভাইয়া। আমি যে সেশন গুলা বা এই যে বিভিন্ন পডকাস্টে ডাকলেই যাই, বিভিন্ন অনুষ্ঠান গেট টুগেদার এগুলাতে কেন যাই বা কোথাও ডাকলে এটাতে টাকার জন্য কিন্তু যাচ্ছি না। বাট আল্টিমেটলি কিন্তু আমার এটাতে ফিন্যান্সিয়াল গেইন আছে। আমি সারা বছর এই কাজগুলা করি। এইটার কিন্তু একটা বেনিফিট আমি বছর শেষে হয়তো আমি গরু যখন বিক্রি করি, তখন আমায় এই যে আপনাদের এত ২০০-২৫০ জন লোক এখানে রেজিস্ট্রেশন করেছেন, এনরোল করেছেন বা এখান থেকে যে কয়জনই থাকুক ৩০ জন ৪০ জনও যদি আমাদের হয়, সো তারা কিন্তু তাদের সাথে আমার কিন্তু একটা ওয়ান টু ওয়ান একটা কমিউনিটি ডেভেলপ হচ্ছে এবং আমি কিন্তু আমার প্রোডাক্টটা এইভাবে বলতে পারতেছি। মানে ইনটেনশনালি না হইলেও আমাকে তো কেস স্টাডি হিসেবে তো আমাকে আমার বিজনেস বা প্রোডাক্ট গুলা বলতে হবে এবং আপনারা তো অলরেডি জেনেছেন যে আমি গরুর বিজনেস করি। আমাদের একটা রেস্টুরেন্ট আছে। আমরা ঈদে গরু সেল করি, তাই না? আমরা এটা মার্কেটিং এর স্বার্থে বলি নাই। আর এইটাও কিন্তু আমাদের একটা লার্নিং। মানে আমি এই যে কাজগুলা করি ভাইয়া, এই যে কনটেন্ট গুলার পিছনে লেগে আছি, বিভিন্ন কমিউনিটিতে ইনভলভ হই। এটা কিন্তু আমরা সেলস এটা যে পাই না তা না। আমরা এখান থেকে কিন্তু আমাদের সেল জেনারেট হয়। সো এইটা নিয়েও আমরা আপনাদেরকে টিপস দিব বা বলব কিভাবে আসলে আপনার সোশ্যাল এনগেজমেন্ট আরো বাড়ানো উচিত। সো এইখানে আপনাদের আগে কনটেন্ট এর প্রতি ফোকাস করতে হবে। দেখবেন সেলটা অটোমেটিক্যালি আপনাদের আসবে। আপনার কনটেন্ট হচ্ছে প্রাইমারি আর সেলটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ অটোমেটিক আপনি এই জিনিসটা আসতে থাকবে এবং থার্ড যে কথাটা ওটাও সেম যে ভ্যালু ফার্স্ট, অফার লেটার। আপনি আগে ভ্যালু দিবেন তারপরে আপনি আপনার যে অফারটা আছে এইটা আপনি প্রোভাইড করবেন এবং এইভাবে যদি করেন এই মাইন্ডসেট যদি থাকে তাহলে আসলে আপনার এই কোর্সটাতে করা উচিত এবং আপনার যদি এরকম ধরেন কোনো সোশ্যাল ক্যাপিটাল থাকে বা আপনি ধরেন কোনো কিছুতে ভ্যালু এড করতে পারবেন তাহলে আসলে আপনার এই বিজনেস লাইনে আসা উচিত। আদারওয়াইজ আসলে সবার তো আপনি অনলাইনে সবাইকে কি বিজনেস করতে হবে? অনলাইনে বিজনেস ছাড়া কি বাংলাদেশে আর বিজনেস নাই? বা ওয়ার্ল্ড এ বিজনেস নাই? অনলাইনে আমরা কত পার্সেন্ট বিজনেস বাংলাদেশে? ধরেন 1% ও না আমার মনে হয়। আপনি আজকে চকবাজারে যান বা আপনি খাতুনগঞ্জে যান, লুঙ্গি পরা লোক ভাই বাটন ফোন দিয়ে কোটি টাকার বিজনেস করতেছে। তাই না? আপনি এই যে একটা মাছের আড়তে যান, সে ঠিকমতো লিখতেও পারে না। কোটি টাকার বিজনেস করতেছে। সো আপনার সবাইকে আমাদের এখন আমরা একটা পাইছি Facebook আর একটা পাইছি ওই যে বড় ফোন, কি জানি অ্যান্ড্রয়েড ফোন পাইছি। টাচ ফোন আমাদের এই গ্রামের ভাষায় বলে। টাচ ফোন পাইছি। ভাবছি যে সবাইরে এখন বিজনেসে আনতে হবে। ব্যাপারটা আসলে না। আপনার যদি ওই কোয়ালিটি থাকে বা ওই ভ্যালু দেওয়ার ক্যাপাসিটি থাকে, আপনি ওই বিজনেসে আসেন। এখন নাই ভাই আপনার লিখতে কলম ভাঙে। আপনার একটা মাইকের সামনে, ক্যামেরার সামনে কথা বলতে আপনি এ আপনার ক্যামেরা শাইনেস আছে। তাহলে তো ভাই আপনার এই লাইনে আসা উচিত না। আপনাকে আল্লাহ দুনিয়া তো অনেক বড়। রিজিকের প্রত্যেকটা সেক্টরে আপনার রিজিক আছে। আপনার এইটা আসলে খুঁজে বের করতে হবে যে কোন জায়গাটায়। কারণ আপনার যদি ওই ক্যাপাসিটি থাকে তাহলে আপনি এই আমাদের অনলাইন মার্কেটিং এ আসেন
বা অনলাইন সেলস করেন, আপনার যদি এরকম মানুষকে ভ্যালু দিতে পারেন বা ভ্যালু দিতে পছন্দ করেন, দেন আসলে আসা আসা উচিত। আদারওয়াইজ আসলে এই সেক্টরেই মানে আমি শুধু আমাদের কোর্সে বলব না, এই সেক্টরেই আপনার সালাম দিয়ে আপনি খালি আইসা ওই যে TikTok রিলস-টিলস দেখবেন, দেইখা বিদায় নিবেন। বিজনেস করার চিন্তাভাবনা এখানে না করাটাই উত্তম হবে। তাহলে আসলে সময় এবং আমাদের যে টাকাগুলো আছে এইগুলা কিন্তু সেভ হবে। সো আমরা আমাদের কোর্সের রোড ম্যাপটা এটা আপাতত এখন পর্যন্ত প্ল্যান আমরা ১০ টা মডিউল সাজিয়েছি। মডিউলগুলো আমি একটু পরেই বলব কি, কি মডিউল আমরা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেশন ১-২ ঘন্টার মধ্যে হবে এবং আমরা চেষ্টা করব ইন্টারেক্টিভ সেশন আ করার এবং প্রচুর এখানে কেস স্টাডি দিব। মূলত কেস স্টাডি করব ভাই আমরা। এখানে আপনারা সবাই সবকিছু জানেন। এখানে অনেক ম্যাচিউরড এখানেও এবং আমার চেয়ে অনেক knowledgeable পারসন আছে। আমি নিজেও এখান থেকে অনেক কিছু শেখার আশা রাখি। আপনাদের কাছ থেকে অনেক শিখবো। আমরা এই কেস স্টাডি গুলো আ প্রচুর কেস স্টাডি করব আমরা ইনশাআল্লাহ এবং লোকাল, ইন্টারন্যাশনাল মোস্টলি লোকাল গুলা করার চেষ্টা করব। এখানে অনেকগুলা নাম আসছে। তাদের পোস্ট গুলো আমরা এনালাইসিস করব। প্যাটার্ন গুলা ধরার চেষ্টা করব যে আসলে এই পোস্টটাতে সে কি প্যাটার্নটা ফলো করেছে, কি, কি ইমোশনাল টাচ দিয়েছে, তারপরে সেলস পিচটা কোথায় করেছে। এই জিনিসগুলো আ আমরা এই সেশন গুলা থেকে প্রচুর কেস স্টাডি করব ইনশাআল্লাহ। আর সার্টিফিকেট ফ্রিল্যান্সিং চেকলিস্ট এগুলো তো আছে, এগুলো বোনাস পাবেন ইনশাআল্লাহ। আর মডিউলটা যদি আমরা একটু এক নজরে দেখি, আমরা আজকে আমাদের ১ম মডিউল যেটা 0 মডিউল ইন্ট্রো ক্লাস এটা কিন্তু শেষ প্রায়। আমরা ফার্স্ট মডিউলে এই Facebook এর যে প্ল্যাটফর্ম, আন্ডারস্ট্যান্ডিং Facebook অ্যাজ আ প্ল্যাটফর্ম এইটা বোঝার চেষ্টা করব। যেটা আমি অলরেডি একটু টাস্ক দিয়েছি। এটা আমরা একটু ডিপ ডাউন করব আরো। যে Facebook এর ফিলোসফি, এখানে কোন, কোন পোস্ট গুলা সে রিচ দেয়। তারপরে এই যে প্রোফাইল অপটিমাইজেশন 2nd মডিউলে আমরা শিখব ফর ক্রেডিবিলিটি অ্যান্ড কনভার্সন। কোন মানে আপনার প্রোফাইলের অপটিমাইজেশন লাগবে আসলে। প্রোফাইলটাকে সাজাইতে হবে। আপনি যে একটা ফেক কিছু না, এই ক্রেডিবিলিটিটা তৈরি করতে হবে মানুষের মধ্যে। এরপর আসলে কনভার্সন এর দিকে যেতে হবে। বেসিক যেই জিনিসগুলো আসলে আমাদের একটা দরকার একটা প্রোফাইল একটা প্রোফাইলের পিছনে তো একটা মানুষ থাকে ভাই। এই মানুষটাকে আসলে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাইতে হবে। আ 3rd মডিউলে আমরা কনটেন্ট টাইপস, কনটেন্ট নিয়ে অনেক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দ্যাট অ্যাট্রাক্টস লিডস মানে লিড আছে, মানে লিড পাবেন। এইরকম কনটেন্ট কিভাবে আপনি যদি ইভেন আমারই পার্সোনাল ইয়েগুলো দেখেন আ পোস্ট গুলা, এমন কোন পোস্ট নাই যে ওইখানে আমি সেলস পিচ রাখি নাই বা কোন সেলস বা এট লিস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস মূলক কোন কিছু থাকে না। এরকম কোন পোস্ট নাই কিন্তু। এটা হইতে পারে একদম কন্টেম্পোরারি ইস্যু নিয়া। আমি ধরেন মাইলস্টোনের যে ট্র্যাজেডিটা হইলো, হ্যাঁ? এটা নিয়ে লেখা দিছি যে আমরা শোকাহত বা আমার নিজের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেছি। ওইখানেও কিন্তু আমাদের কিছু আমার যে পার্সোনাল যে স্টোরিটা শেয়ার করেছি ওইখানে আমাদের বিফলার একটা এক্সপেরিয়েন্স ছিল ঘটনা যে বিফলায় আমি যখন রান্না করতে গেলাম আমার পা পুড়ে গেছে। অল্প একটু আঁচ লেগেছিল। সো আঁচ লাগার কারণে যেই ব্যথাটা আমি পেয়েছি অনেকদিন আমার ওই ক্ষতটা কিন্তু এখনো আছে। ছোট্ট একটা আঁচ। তো এই যেই বাচ্চাগুলো আসলে পুড়ে গেল তো তাদের মানে এই যে যারা মারা গেছে তারা তো একবার মারা গেল। কিন্তু যারা বেঁচে থাকবে তাদের যে কষ্টটা এটা মানে অসহনীয় কষ্ট। আমি ছোট্ট একটু ঘটনা থেকে কিন্তু বুঝেছি। সো আমি এরকম একটা লেখা দিয়েছি যেটা আসলে খুবই রিলেভেন্ট ছিল ওই সময়। এখন ওই সময় এরকম একটা ট্র্যাজেডিক মোমেন্ট এ তো আসলে আমি বলতে পারি না যে ভাই আমার প্রোডাক্ট বিক্রি করেন। এই জিনিসগুলো আমরা আসবে যে আসলে সোশ্যাল মিডিয়ায় কখন কোন ধরনের কি পোস্ট দিব, কোন পোস্টটা রিলেভেন্ট বা ওই সময়কে কেন্দ্র করে কিভাবে আমি আসলে আমার বিজনেসের সেলস পিচ গুলা দিব। এইটাও কিন্তু আমরা বা ওই সময় সেলস পিচ না থাকুক, এটলিস্ট অ্যাওয়ারনেস মূলক কিছু দেওয়া। আপনি যে স্টোরি টেলিং করতেছেন, ওখানে আপনার পার্সোনাল স্টোরিটা দিলেন। তাহলে মানুষের মাথায় থাকলো যে আপনি বিফলায় আপনি ক্যাটারিং করেন এবং এখানে আমরা বলেছিলাম যে ঐদিন আমাদের প্রায় ১৫-১৬ জনের রান্না ছিল। মানুষের মাথায় এইটা গেছে, এই মেসেজটা গেছে যে আমরা বড়, বড় ক্যাটারিং অর্ডার করি। বিফলায় শুধু আমরা মানুষকে খাবারই দেই না, আমাদের বড়, বড় ক্যাটারিং এর এটা একটা এক্সট্রিম এক্সাম্পল। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমার এমন কোন পোস্ট নাই যেখানে আসলে সেলস পিস বা ব্র্যান্ডিং পিস থাকে না। সো আমরা এই ধরনের এই প্যাটার্ন গুলা এনালাইসিস করব ইনশাআল্লাহ। প্রচুর কেস স্টাডি করব। তারপরে কনটেন্ট প্ল্যানিং যেটা বলতেছিলাম যে কখন কোন ধরনের কোন সময় পোস্ট দিলে বেশি রিচ পাওয়া যায়। Facebook তো আসলে অনেক কমপ্লিকেটেড এবং এখনকার অ্যালগরিদম গুলো আসলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। আমি একটা পার্ট মিস করেছি যে বা বলতে ভুলে গেছি। আপনাদেরকে বলছিলাম যে বলতে ভুলে গেলে বলবেন যে এআই এর যে পার্টটা সো সামনের দিনগুলায় যে আসলে কি ঘটতে যাচ্ছে এটা আসলে Facebook বা YouTube ওরা নিজেরাও জানে কিনা জানি না। হ্যাঁ? সো এই যে সামনের যে অনিশ্চিত দিন ডিজিটাল যেই যুগটা আসতে যাচ্ছে এআই কেন্দ্রিক। সো এইরকম একটা জামানায় আমি এই ডিজিটাল আ প্রমোশনকে কেন্দ্র করে আমার বিজনেসকে সাজানো,
এটা কিন্তু অনেক বড় একটা বোকামি হবে। সো এআই এর একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু পুরো ওয়ার্লড একটা এটা গ্রাউন্ড ব্রেকিং একটা ইনোভেশন এবং অনেক কিছু ভাই চেঞ্জ হয়ে যাইতেছে সামনের দিনগুলোতে। অনেক জব থাকবে না। অনেক মানে এই যে সেদিন দেখলাম যে আ এআই এর যে সাইমন সিনেক যে যাকে গডফাদার বলা হইতেছে এআই এর জনক বা এই টাইপের একটা ওয়ার্ড। সো সে বলতেছে যে মানে এআই উইল ডিস্ট্রয় এভরিথিং। হ্যাঁ, মানুষজন তো তখন যে হোস্ট ছিল ওই দ্যা দ্যা দ্য আইডিয়া অফ সিইও এই পডকাস্টে শুনতেছি যখন হোস্ট বলতেছিল তাহলে মানুষ কি করবে? বলতেছে প্লাম্বারের কাজ করবে। প্লাম্বার মানে হচ্ছে যে পাইপ-টাইপ ঠিক করে আরকি যে রাজমিস্ত্রি বা এই যে প্লাম্বারের কাজ শিখবে। সো আসলে এই দিনগুলাই কিন্তু আমরা যাইতে যাচ্ছি এবং এটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে ভাইয়া। ChatGPT 5 কিন্তু লঞ্চ হয়েছে এবং অলমোস্ট ফ্রি করে দিয়েছে মনে হয় এটা নিয়ে আজকে একটা লেখা দেখলাম। সো সামনের দিনগুলা এইরকম আসতে যাচ্ছে। এখন আমি এই আমাদের বিজনেসম্যানদেরকে কিন্তু অনেক ফোরসাইটেড হইতে হয়। সামনে এই টেকনোলজিক্যাল চেঞ্জ গুলা এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের বিজনেস প্ল্যান বা আমাদের কিন্তু ইকোসিস্টেমটা সাজানো দরকার। সো এই এআই এর একটা বড় ইমপ্যাক্ট পড়তে যাচ্ছে আমাদের বিজনেসে। সেইটা মাথায় রেখে আসলে আমাদের বিজনেস গুলো সাজানো উচিত। আমি শেষের দিকে চলে আসছি। আমাদের অনেক সময় নিয়ে ফেললাম আমরা। আর আমাদের 5th যে মডিউলটা ওইখানে ইনশাআল্লাহ বিল্ডিং অথরিটি থ্রু কমেন্টস অ্যান্ড গ্রুপস। সো ওই যে জেভিয়ারের কথা বলতেছিলাম যে শুধু আমরা অনেকে ভাবি যে আপনার ছবি মানে নিজে পোস্ট করব, কনটেন্ট ক্রিয়েট করব এটার মাধ্যমে অনেক সেল জেনারেট হবে। ব্যাপারটা এরকম না। বিভিন্ন গ্রুপের অ্যাক্টিভিটি থেকেও কিন্তু অনেক সেল আসে বা বিভিন্ন কমেন্টে অন্যজনের পোস্টে কমেন্টের মাধ্যমেও কিন্তু অনেক সেল জেনারেট করা সম্ভব। সো এই জিনিসগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা বড় যে গেম এটা আমি খুবই ফলো করি ইনবক্স গেম। হাউ টু হ্যান্ডেল লিডস, হ্যাঁ? আ আমার লিড গুলাকে কিন্তু আমি সব ইনবক্সে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি এবং ওয়ান টু ওয়ান একটা রিলেশনশিপ ডেভেলপ করি। সো এই ইনবক্স গেমগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর এই যে যেটা বললাম যে কেস স্টাডিজ অ্যান্ড ব্রেকডাউন অফ রিয়েল প্রোফাইলস। আমরা এই যে বিভিন্ন জনের যে প্রোফাইল গুলো আসছে এইগুলা ব্রেকডাউন করব। এটা সাইমালটেনিয়াসলি হবে। আমরা হয়তো প্রত্যেকদিন ১ টা ২ টা ৩ টা করে পোস্ট এটা আমরা ব্রেকডাউন করব। আপনাদেরকে হয়তো অ্যাসাইনমেন্ট দিব যে এই পোস্ট গুলা থেকে আপনি কি, কি পাইলেন। এই জিনিসগুলো আমরা এনালাইসিস করব ইনশাআল্লাহ। প্রচুর কেস স্টাডি করব। আর কিছু টেমপ্লেট টুলস তো এগুলো থাকবেই। আমি এ Facebook বাদে অন্যান্য কি, কি টুলস ইউজ করি, খুবই কমন কিছু টুলস। ধরেন Facebook থেকে আমরা WhatsApp এ নিয়ে আসি। মানে ডাইভার্সিফাই করে রাখি ভাই আমাদের যে ইয়েগুলা। তারপরে এসএমএস মার্কেটিং করি আমরা। তারপরে একদম ডিরেক্ট ফোন দেই। হ্যাঁ? আমরা রিসেন্টলি একটা খুব চমৎকার একটা ক্যাম্পেইন করতেছি আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে নিয়ে। এটা ইনশাআল্লাহ শেয়ার করব। আমাদের এগ্রোর আ ক্লায়েন্টদেরকে আমরা একটা খুব চমৎকার ক্যাম্পেইন করতেছি। এই ক্যাম্পেইনটা ইনশাআল্লাহ শেয়ার করব। এরপর হচ্ছে স্কেলিং আপ ফ্রম প্রোফাইল টু ব্র্যান্ড। আপনি কিভাবে আসলে স্কেলিং করবেন? আমরা কিন্তু এতদিন স্কেলিং মোডে ছিলাম না। এখন কিন্তু আমরা আহলানে আমরা একটু স্কেল আপ ফরম্যাট করতেছি এবং আস্তে, আস্তে কিন্তু ডাইভার্সিফাই করতেছি। অনেকেই বলে যে, "ভাই আপনি বুস্টিং ছাড়া কিভাবে স্কেল আপ করবেন?" স্কেল আপ অবশ্যই পসিবল ভাইয়া। হ্যাঁ? কিন্তু এটা সময় লাগবে। আপনি যেমন আজকেই বুস্ট কইরা কালকেই $১০০ বুস্ট করে কালকে ৫০০ টা সেল নিয়ে আসবেন। পরশুদিন এইভাবে অনেকেই অনেক কোর্স সেলার দেখবেন যে লাইভ করে গ্যারান্টি দিয়ে যে 0 টু ৳১০,০০,০০০ সেল। হ্যাঁ? তো ওইসব পোস্টে আমার কমেন্ট করতে মন চায় যে ভাই এড খরচ কত আছে ওই $১০,০০,০০০ সেলের ক্ষেত্রে? সো এইটা স্কেল আপ করা সম্ভব। আপনি আমরা এখন আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে স্কেল আপ এর দিকে যাচ্ছি। সো স্কেল আপ এর যে টেকনিকটা আমরা কিভাবে ফলো করতেছি এটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে একটু বলে রাখি যে স্কেল আপ অনেকভাবেই করা যায়। আপনি একটা ভার্টিক্যালি স্কেল আপ করলেন। আর একটা হরাইজন্টালি স্কেল আপ করলেন। যেমন ধরেন ফাস্ট ফুড আমরা সমস্যা আমরা নাম ধরে বলবো। আসলে কারো সাথে তো আ আমাদের কোনো যোদ্ধা আমরা নেগেটিভ কিছু বলব না। ফাস্ট-ফুড আর আমরা কিন্তু সমসাময়িক। তো ফাস্ট-ফুড আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। ওরা আমাদের ভাই ব্রাদার। সো বড় হয়ে গেছে। আমরা খুবই হ্যাপি। তো অনেকেই আমাদের কম্প্যারিজন করে ২ টার সাথে। অনেক অন্যান্য ভাইরা আইসা বলে যে, "ভাই ফাস্ট-ফুড তো এত বড় হয়ে গেল। আপনি তো এখনো ওইভাবে মানুষজন চিনে না।" তো তখন ওদের আমি বলি যে, "ভাই ফাস্ট-ফুড ভার্টিক্যালি উলম্বিকভাবে বড় হয়েছে। আর আমরা হরাইজন্টালি আলহামদুলিল্লাহ গ্রো করছি। আমরা একটা আপনারা শুরুতেই দেখেছেন আমাদের অনেকগুলা ভেঞ্চার আমরা অনেকগুলা হরাইজন্টাল এক্সপেনশন করেছি। সো আসলে স্কেল আপ যে সবসময় উলম্বিক হইতে হবে, আমাকে সব মানুষ চিনবে, ব্যাপারটা কিন্তু এরকম না। স্কেল আপ কিন্তু আপনি হরাইজন্টালিও করতে পারেন। সো এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ
আলোচনা করার চেষ্টা করব আমাদের কোর্সে।